রুক্ষ প্রেতাত্মার মতো হাঁ করা 3 মহলা বাড়িটার থেকে বেরিয়ে এলেও অনন্তর মনে একটা কিন্তু খটকা লেগেই থাকলো। এতক্ষণ ধরে বাড়ির মধ্যে যা যা কথাবার্তা হলো তার মধ্যে কোথাও যেন কিছু একটা ভয়ানক ফাঁক রয়েছে। তাদের রাজপুতানার সিংহ বংশের ইতিহাসের সুতোটার 2 দিকের 2খানা উজ্জ্বল প্রান্ত, সেটা চর্মচক্ষে দেখা গেলেও সুতোর মাঝখানের একটা বড় সড়ো ভাগ সময়ের অন্ধকারে ডুবে মেরেছে। ওই আঁধার মাখা জায়গাটাতেই ভীষণ গণ্ডগোল। ওইখানেই কিছু একটা ভয়ঙ্কর ধাঁধা ওঁত পেতে রয়েছে। মহলের অন্দরে মরণশয্যায় শায়িত বৃদ্ধ মানুষটি কিছু একটা নিশ্চিতভাবে গোপন করছে। সেটা অজ্ঞানতার কারণে নাকি কোনো একটা ভয়, সেইটা ঠিক ধরা যাচ্ছে না। কিছুটা সন্দেহের দোলাচলের মধ্যেই মূল ফটকের মধ্যে থেকে বেরিয়ে কিছু দূর এসে একটা ঝাঁকড়া অশ্বত্থ বৃক্ষের তলে স্থির হলো অনন্ত। ঠিক হাত 25 সামনেই ঘোর কৃষ্ণবর্ণ পাষাণের তৈরি একখানা দেউল। শোভা উড়িষ্যার নিয়ম মেনেই তার গঠন শৈলীতে অজস্র কারুকার্য আর স্তরবিন্যাস। মূলদোরের কাছে সিংহ, হাতি প্রভৃতি শিল্পকার্য। মন্দিরের খাঁজে খাঁজে অজস্র পায়রার দল উঁকি ঝুঁকি দিচ্ছে। মন্দিরের ঠিক পেছনেই স্বয়ং মহেন্দ্রগিরি পাহাড়টা ক্ষিপ্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়তে চাইছে দেবালয়ের চূড়ায়, কিন্তু কারোর একটা ভয় সেই সাহস পাচ্ছে না। হঠাৎ করে সেই দিকে এক নজর তাকিয়েই বুকটা ধড়াস করে ওঠে। আচ্ছা, এই মন্দিরটার কথাই তবে বুড়ো এতক্ষণ বলছিল। সিংহ বংশের কোনো এক সঙ্গতি সম্পন্ন শাখার হাতের হস্তান্তর না করা স্তক বুড়োর প্রাণবায়ু আটকে রয়েছে দেহে, এবং সেই উদ্দেশ্যেই কুসুমপুরা গাঁয়ের ঠিকানায় চিঠি লিখে বিনীত তলব। অথচ এখন যখন আমি এত কষ্ট করে এসেই পড়েছি, তখন বৃদ্ধ অর্ধেক কথা গুপ্ত রাখতে চাইছে। এ কেমন আচরণ? আচ্ছা, কি আছে এর ভেতরে? মন্দিরের ফটকের থেকে শুরু হয়ে ভেতর অবধি পরপর কতকগুলো পাথরের চৌকানা নিচু বেদি, তাতে গভীরভাবে গাঁথা রয়েছে একটা করে চরণ চিহ্ন। সেগুলিতে ভক্তরা ফুল, মালা আর সুগন্ধি দিয়ে অর্চনা করেছে। এ এক নতুন কথা বটে। ঠিক যেন বহু বহু যুগ আগে কোনো এক বলশালী দেহধারী জীব অথবা মানুষ ওই বেদিগুলোতে পা ফেলে ফেলে এই মন্দিরের ভেতরে প্রবেশ করেছিল, কিন্তু সে আর বেরোয়নি, অথবা তার পায়ের ছাপের ওপরে ওই বেদিগুলি পরবর্তীতে তৈরি হয়েছে। মন্দিরের সামনে এসে একটুক্ষণ স্থিত হতেই অনন্ত হাড়ে হাড়ে বুঝতে পারল যে রহস্যের এখানেই শেষ নয়, আরও কিছু কারণ রয়েছে। এত বড় একটা মন্দির, এত দেহাতি লোকজন, আর তার ভেতরে পুজোর নিমিত্ত যাতায়াত করছে, কিন্তু কি অদ্ভুতভাবে নীরব তারা। একটা শঙ্খ বা ঘণ্টার ধ্বনিও কানে আসছে না। ভারতবর্ষের একটা মন্দিরে ঘণ্টা না থাকাটা বিচিত্র বটে। কেউ যেন এদের কথাবার্তা বলায়, কোনো শব্দ করায় অবধি রোক লাগিয়ে রেখেছে, এমনকি যাতে ভুল ক্রমেও কথা না বেরিয়ে পড়ে। তার জন্য সকলেই মুখে একখানা করে কাপড়ের টুকরো বেঁধে ভেতরে ঢুকছে। অনন্ত ভ্রু কুঁচকে বলল, এ তো ভারী আপদ। এতগুলি মানুষ, এত বড় দেউল, কিন্তু কি অদ্ভুত চুপচাপ এরা, তাই না? অনন্তর পরিচারক শুকো পাশেই দাঁড়িয়ে হাঁ করে সামনের দিকে চেয়ে দেখছিল। সে ধীরে ধীরে বলল, ঠিক বলেছেন মেজকর্তা, আমিও তাই দেখেই অবাক হচ্ছি। কিন্তু এ মুলুকে তো আমরা কখনো আসিনি আগে, তাই হতে পারে এরকমই ধারা এই দিককার। না, ব্যাপার শুধু সেইটুকু হলে আমি অবাক হতাম না রে হতভাগা। লক্ষ্য করে দেখ, চড়ুয়ে বসা পাখিগুলো থেকে শুরু করে প্রাঙ্গণে ইতিউতি ঘোরাফেরা করা কুকুরগুলো পর্যন্ত প্রত্যেকেই কেমন যেন নিশ্চুপ। মনুষ্যতর প্রাণীরা শুনেছি প্রকৃতির অনেক না বলা কথাও শুনতে পায়,
লোকগুলো চুপ বটে, অথচ তারা কিন্তু বোবা নয়, কারণ ওই মন্দির প্রাঙ্গণের বাইরে এসে তো দেখছি দিব্যি কথাবার্তা বলছে। কিন্তু মন্দিরের ভেতরেই তবে কথা বলার বাঁধা কিসের? কি আছে এই গর্ভগৃহের ভেতরে? অত বিরাট পায়ের ছাপ কার? বুড়ো একটু আগে কোন একটা দেবতার নাম বলল যেন। কিসের মন্দির? যখন অপশক্তির হাতে জীবন শক্তি পরাস্ত হতে আরম্ভ করে, যখন অশরীরী অপদেবতার হিংস্র থাবা গ্রাস করতে থাকে একের পর এক গ্রাম, তালুক কিংবা শহর, যখন অপারগ মানুষ অসহায়ভাবে অপেক্ষা করতে থাকে মৃত্যুর, ঠিক তখনই কোনো না কোনো উপায়ে সেখানে আবির্ভূত হন পিশাচের জম, অপশক্তির সাক্ষাৎ সমন, এক ব্রাহ্মণ, নাম কালীপদ মুখুজ্জে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সকলকে প্রথমেই জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আবারও একবার কালী গুণিন। আজ আপনারা শুনবেন লেখক সৌমিক দের কলমে কালী গুণিন ও পঞ্চবান রহস্য। গল্প পাঠে অর্থাৎ ডাক্তারের ভূমিকায় কৌশিক, কালী গুণিনের চরিত্রে শ্রী নিহারেন্দু ব্যানার্জি। শুরু হচ্ছে কালী গুণিন ও পঞ্চবান রহস্য, গল্পের প্রথম পর্ব। যে সময়টার কথা আজকে বলছি সেইটা আজ থেকে বহু বছর আগের কথা। তোমাদের বছরটা বলতে ভীষণ ইচ্ছে করছে বটে, কিন্তু মুশকিলটা হলো এই ঘটনার সঙ্গে শহর কলকাতার এমন একখানা ফৌজদারি কেস ডায়েরি জড়িত রয়েছে, যে ঘটনার কথা আমি আমার এক বন্ধুর স্বার্থে গোপন রাখতে বাধ্য হচ্ছি। বছরটা এমনিতেই রাজনৈতিকভাবে মহা দুরন্ত, ফলত সেই বছরটা তোমাদের আন্দাজ করে নিতে হচ্ছে। যদ্দূর স্মরণ হয় সেদিনটা ছিল 27শে কার্তিক, শুক্রবারের বিকেলবেলা। হৈমন্তী কালী পূজা শেষ হওয়ার পর থেকেই হিমেল ভাবটা আসবো আসবো করেও ভাদ্রবধূর মতো ইতস্তত করে চলেছে। বিকেলটুকুতে একটা হালকা হিমেল ভাব যে নেই তা নয়, কিন্তু খাঁটি প্রাক শীত এ নয়। সন্ধ্যার একেবারে আগে বাগবাজারের গঙ্গার বুকে ঝিরিঝিরি বাতাস বইছে, আর সেই তালে কতগুলি খড় বোঝাই নৌকো চোখের সামনে দিয়ে ঢিমে গতিতে ভেসে ভেসে দক্ষিণের দিকে এগিয়ে চলেছে। নদী পাড়ের অগণিত মন্দিরে মন্দিরে সন্ধ্যারতির তোড়জোড় আরম্ভ হচ্ছে। আজ পূর্ণিমা তিথি, গঙ্গার বুক ঝলমলিয়ে ঘোলাটে হলদে পূর্ণচন্দ্র উঁকি মারছে। শুক্র থেকে রবিবারটুকু আমি রোগী দেখিনি। এই 3টে দিনে স্বাদ মিটিয়ে নিজের মতন করে অতিবাহিতই করি। আশপাশের চাতাল একেবারে শূন্য নয়। কিছু লোক ইতস্তত বসে কলকাতা শহরের নকশাল আন্দোলন এবং পুলিশের ভূমিকার সমালোচনা করে চলেছে। নকশাল আন্দোলনের প্রভাব এই সময় রাজনৈতিক চাপানুতোরের একটি বিশেষ বিষয় হয়ে উঠেছে। এ সকল কচকচানি থেকে মনটা ফিরিয়ে নিয়ে ঠোঙার বাদাম চিবুতে চিবুতে গঙ্গাবক্ষের নির্মল জলের দিকে চেয়ে হঠাৎ একটা কূট প্রশ্ন মাথায় সেঁধুল। আচ্ছা, যে কোনো প্রাকৃতিক নদ নদী, পুকুর অথবা জলাশয়ের জল ঘটি বাটিতে বন্দি করে রেখে দিলে তাতে পোকা লেগে যায়, কিন্তু গঙ্গার জলে কখনো পোকা ধরে না কেন? পুরাণে বলে স্বয়ং পঞ্চাননের 5 মুখে নিজের স্তুতি শ্রবণ করে নারায়ণ নাকি গোলে জল হয়েছিলেন। ফলে সেই মহাপবিত্র জল খোদ ব্রহ্মা তার কমণ্ডলুতে ধরে রাখেন যুগ যুগ ধরে।
পরে ভাগীরথের সেই বিপুল জলধারাকে মুক্ত করে দেন নদী রূপে। যে জলধারা স্বর্গ থেকে ভীষণ গর্জনে ঝাঁপিয়ে পড়ে কৈলাসপতির জটায়, এবং তারপরে সেই জলরাশি ভগীরথকে অনুসরণ করে করে স্বর্গের অলোকানন্দা থেকে মর্তের গঙ্গা হয়ে সাগরের সঙ্গে মিলিত হয়ে পাতালে ভোগবতী রূপে প্রবিষ্ট হন। গঙ্গার ব্রহ্মার কমণ্ডলুতে থাকাকালীন তাতে পোকা লাগার সম্ভাবনাটা একেবারে শূন্য। কিন্তু আমি কখনো আমার সামনের এই গঙ্গার জলকে কলুষিত হতে দেখিনি। এর কারণটা যে ঠিক কি সেইটা ভেবে ভেবে উত্তর খুঁজতে গেলে পারে এই সুন্দর সন্ধ্যাখানা মাটি হতো। ফলে আমি অপেক্ষাকৃত সহজ এবং অমোঘ পন্থাটাই অবলম্বন করে ডান দিকে মাথা ঘুরিয়ে যথাসম্ভব নিরাসক্ত কণ্ঠে বললাম, আচ্ছা, গঙ্গার জলে পোকা লাগে না কেন? পাশে বসা মুখুজ্জে মশাই ততোধিক নিরুৎসুক স্বরে উত্তর দিল, কারণ রয়েছে। এত স্বল্পবাক জবাবে আমার কেন কারুরই সন্তুষ্টি জন্মানোর কথা নয়, কিন্তু এই ক্ষেত্রে অধিক প্রশ্নে গাজন পণ্ড। আমি ওপর নিচে ঘাড় নেড়ে বললাম, ও আচ্ছা, বুঝেছি। কোনো দৈবিক কারণ টারণ আছে নিশ্চয়ই, হবেও বা। পতিত পাবনী গঙ্গার জলে কি কখনো এই ওষুধে কাজ হয়েছে। মুখুজ্জে মশাই কটমট করে তাকিয়ে মুখ খুলল। সব কিছুতেই বাস্তব কার্যকারণ না খুঁজেই একটা দৈব কারণ সন্ধান করাটা মানুষের অভ্যাসে দাঁড়িয়েছে। মকর বাহিনী গঙ্গার অজস্র গুণকীর্তন বর্ণিত রয়েছে শাস্ত্রে। আমি সামান্য মানুষ, আমার পক্ষে এতটা বোঝা সম্ভব নয়। কিন্তু জলে পোকা না ধরার আরও একটা মোক্ষম বিজ্ঞানসম্মত যুক্তিও কিন্তু আছে। গঙ্গার গতিপথটা স্মরণ করো ডাক্তার। অর্ধেক হিমালয় পর্বতমালাকে ধুয়ে কোটি কোটি ঔষধি ভেষজকে বিধৌত বিগলিত করে তবেই এই নদী মাটিতে পা রেখেছে। ফলত এই জলে তীব্র ঔষধি গুণ থাকাটাও তো স্বাভাবিক, তাই নয়? সম্ভবত সেই কারণেই এর জল চিরকাল নিষ্কলুষ থাকতে পারে। নদীর বুকে এত জলজ জীব মরছে, এত মৃতদেহ বুকে ধারণ করেও এই জলে পোকা না লাগার এটাই একটা লৌকিক ব্যাখ্যা। ঠিক দাদা, ঠিকই বলেছ হয়তো। তাহলে উত্তরে খুশি তো? আমি মাথা দোলালুম দেখে কালীপদ আবার বললে, কিন্তু আমি খুশি নই ডাক্তার। একটা কথা আমাকে ভারী ভাবায় জানো। এই যে এতটা পথ ভগীরথের পিছু পিছু নদীটা ধাবিত হলো, সেটা কিসের টানে? একটা এত বড় নদীর প্রকাণ্ড জলোচ্ছ্বাস যদি ভগীরথের পেছনে পেছনে গিয়েই থাকে, তাহলে তাদের মাঝখানে নিশ্চয়ই অনেকখানি দূরত্ব ছিল। গঙ্গা চলতে চলতে নাকি জহ্নমুনির যজ্ঞের সমিধ ভাসিয়ে দিয়েছিলেন বলে মুনি গঙ্গাকে নিজের শরীরে বন্দী করে ফেলেন। পরে ভগীরথের অনুনয় খুশি হয়ে গঙ্গাকে নিজের উড়ু চিরে মুক্তি দেন। তাই গঙ্গার অপর নাম জাহ্নবী। তো গঙ্গা যে জহ্নুর যজ্ঞের কাঠকুটো ভাসিয়ে নিলেন, কিন্তু ভগীরথ তো গঙ্গার সামনে সামনে ছিলেন। তিনি সেসব উপকরণ নিজের পায়ে মারিয়ে যাননি কেন? তাছাড়া পদ্মমুনি গঙ্গাকে ভুলিয়ে ভালিয়ে পূব দিকে নিয়ে ঢুকে পড়েছিলেন এবং অনেক পরে ভগীরথ তা জানতে পেরে পতিত পাবনীকে ফেরত নিয়ে যান। তার অর্থ ভগীরথের থেকে গঙ্গার দূরত্ব ছিল বহু দূরের, এতটাই দূরে যে দুইজন দুইজনকে দেখা ছিল প্রায় অসম্ভব। তবে কোন সংকেত লক্ষ্য করে এত বড় নদীটা এগোচ্ছিল ভারত জুড়ে? আমি নিষ্পন্দ নিষ্পলক হয়ে ভাবছিল। বটেই তো, উত্তর দিতেই তস্তত করছি দেখে কালীপদ নিজেই অনেকটা আত্মগত হয়ে বলল, এর একটা সমাধান কিন্তু আমি ভেবেছি। কতটা সঠিক জানি নে, কিন্তু একেবারে বেঠিকও বোধহয় নয়। তবে গঙ্গা কি চিহ্ন দেখিয়ে গিয়েছিল দাদা? দেখে নয়, শুনে, শব্দ শুনে, বিশেষ এক সংকেতের ধ্বনি, যে ধ্বনি শুনে গঙ্গা তার দিক নির্ণয় করেছিল।
ভগীরথের হাতে একখানা শঙ্খ ছিল জানো তো। সেইটে কোনো সাধারণ জিনিস কিনা বলা যায় না, তবে ওইখানার শব্দ লক্ষ্য করেই এত বড় নদীটা ধাবিত হয়েছিল। কিন্তু মুকুজ্জে মশাই, জল কি কানে শুনতে পায়? না, তা পায় না, কিন্তু জলের মধ্যে এমন কেউ কি ছিল যে সাঁতার এবং শ্রবণ উভয়ই দক্ষ? কখনো ভেবেছ যে গঙ্গার বাহন যে মকর, তার দেহটা কুমিরের মতো হলেও মুন্ডর স্থানে হাতির মাথার ওপর দুইখানা বিরাট বিরাট কান কেন রয়েছে? যা হোক, এসব বৃথা তর্ক। ওই সময় না ছিলে তুমি, না ছিলাম আমি। এখন উঠে পড়া যাক, ঘাটে বোধহয় সন্ধ্যারতি করবেন এরা। এই বলে ধুতিটা ঝেড়ে নিয়ে উঠে পড়ে রাজপথের দিকে পা বাড়ালো কালীপদ। আমি মুকুজ্জে মশাইকে বহুবার বহু রূপে স্বনির্বন্ধ অনুরোধ করবার পরেতে অবশেষে এই 2 দিন আগে তিনি সস্ত্রীক এসে উঠেছেন আমার নেবুতলার বসত বাড়িতে, রায়দিঘড়া এস্টেটের নায়েব কানাই সর্দারকে সঙ্গে নিয়ে দেওয়ানির কাগজপত্রের কি একটা কাজে কেল্লাঘাটার আপিসে গিয়েছে গতকাল। তাঁরা আগামীকাল সকালে এসে আমার গৃহে আহার করে আবার তালুকে যাত্রা করবেন। গতকাল বৌঠানকে আমরা শিয়ালদা স্টেশন, কালীঘাট, সাহেব কালীবাড়ি সব ঘুরিয়ে নিয়ে এসেছি। আমার বসত বাড়িতে এসে ইস্তক বৌঠানের আর একখানি সুবিধে হয়েছে। মাথায় ঘোমটা না দিয়েই ঘরময় ঘুরে বেড়াতে পারছে অবাধে, এবং আমাদের সামনে চায়ের ওই জোগাড় যন্ত্র নামিয়ে রেখে তিনি আজ আমার হেসেল অধিগ্রহণ করে নানাবিধ চর্ব ও চোষের আয়োজনে মগ্ন হয়েছেন আর কি। আমি অতিথিকে পাকশালায় প্রবেশ করতে দিতে ধর্মত কিঞ্চিত বিব্রত হয়ে আপত্তি জানিয়েছিলুম। উত্তরে বৌঠান শুধুমাত্র বলেছিল, বেশ, ঠাকুরপো যখন বলছে তখন রাঁধব না। তেমন কিছু তো রাঁধতুম না, ওই 4টিখানি গরম লুচি, কয়টা ভাজাভুজি আর নারকেল হিং দেওয়া ছোলার ডাল, তা সে আরেকদিন হবে কোন। এই কথার পরে আর আমার আপিল বৌঠানের আদালতে ধোপে টেকেনি। চা পান করতে করতে বৈঠকের ঘরে রেডিও চালিয়ে গান শুনছিল। কালীপদ পেয়ালা থেকে পিরিচে চা ঢেলে সশব্দে পান করছে দেখে বুঝলুম তার মেজাজ আজ বিলক্ষণ শরীফ। কালীপদ একবার রেডিওখানার দিকে তাকিয়ে বলল, এইটা এখনো সচল রয়েছে ডাক্তার? তোমার সঙ্গে সাতশিমুলিয়ায় যখন আমার প্রথম পরিচয় হয়, তখনও তোমার তোরঙ্গে এই রেডিওখানাই নিয়ে গিয়েছিলে, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ দাদা, সেইটাই। ওই ঘটনার সময় ওই একবার ছাড়া আজ অব্দি যন্ত্রটা বিগ্রহীনি। রাত্রিরে কিন্তু নৈশভোজের সময় আমরা 3 জনে নই, আরও অতিথি নিমন্ত্রিত ছিলেন। আমার কতিপয় বন্ধু বান্ধবের মধ্যে ডাক্তার শরৎ চক্রবর্তী, দারোগা সুবল নারায়ণ এবং খণ্ড ঘোষের জমিদার বাবু শ্রীযুক্ত চন্দ্রনাথ রায় আমার বৈঠকের কক্ষ একেবারে আলোকিত করছেন। চন্দ্রনাথ ঠিক আমার মিত্রস্থানীয় নন। উনি বয়সে বোধ করি কালীপদর থেকে বড়ই হবেন, কিন্তু আমার সঙ্গে মেলামেশা করেন বন্ধু হয়েই। বাকিদের সঙ্গে তাঁর তত পরিচয় নেই। শরৎ ঘরে ঢুকতেই মুকুজ্জে মশাইয়ের দিকে চেয়ে বিস্ময়ে বলে উঠল, ঠাকুর, আপনি? ভালো আছো তো ডাক্তার? সব কুশল ঠাকুর। আপনার শরীর বেশ সুস্থ তো? সুস্থ না থাকে কোন হতভাগার সাধ্যি? 3 জন ডাক্তার যখন এক বাড়িতে রয়েছেন। 3 জন? কালীপদ উপর নিচে মাথা নেড়ে একটু আর চোখে রান্নাঘরের দিকে ইঙ্গিত করল। উপস্থিত সকলে মুখ টিপে হেসে উঠল। বৌঠান এসে মেঝেতে আসন পেতে আহার পরিবেশন করে গেল। চন্দ্রনাথকে দেখে তার মাথায় আবার ঘোমটা ফিরে এসেছে। কলকাতায় পা রেখে ইস্তক বৌঠানের বিস্তর অসুবিধে হয়ে চলেছে। গতকাল মুকুজ্জে মশাইয়ের সঙ্গে বাজার ভ্রমণ সেরে এসে চোখ কপালে তুলে বলল, মা গো, এই জায়গায় মানুষ রইতে পারে? লাউয়ের শাক, কুমড়ো, কচু, শাকের আঁটি অব্দি পয়সা দিয়ে কিনতে হয়। বড় বড় পেট ফুলে ভিনদেশি মাছ, তার দাম আকাশ ছোঁয়া। এর থেকে তেঁতুল আর লঙ্কা দিয়ে মেখে আমাদের পুকুরের পাঁকা রুই ঢের ভালো।
আবার পয়সা নিয়ে বাজার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ঝুড়ি মাথায় লোকজন ঘুরছে। শহরের বাজার কি ওই যা দিয়ে ঘর যেটাই তাই দিয়ে? তা ঠাকুরপো, এই এত নাম ডাক শুনি কলকাতার পেটে পেটে এত? কলকাতার পেটে যে কত তা বৌঠানকে বোঝানো বিড়ম্বনা বিশেষ। আমি গতকাল মেজের বদলে খাবার টেবিলে ওই খাবার দাবার পরিবেশন করতে অনুরোধ করাতে বৌঠান সরু চোখে চেয়ে বলল, কলকাতায় থেকে থেকে ঠাকুরপোর স্বভাব চরিত্রের সাইবি হাওয়া লেগেছে। বানরের ন্যায় আধা ঝুলন্ত অবস্থায় বসে না খেলে বুঝি পরিপাক হয় না? ওরা গাছের ডালে ওভাবে ঝুলে ফল পাকুড় খেয়ে থাকে বলে মানুষও অমন সৃষ্টি ছাড়াভাবে ভোজনে বসবে? এ কথা শোনার পরে অতি কণ্ঠে উচ্চহাস্য সংবরণ করে দ্বিতীয়বার আর টেবিলে খাবার দিতে বলিনি। চন্দ্রনাথের দেখলুম আসনে বসে খাওয়ার দিব্য অভ্যেস রয়েছে, আমার আর শতরূপেরও তদ্রূপ। কিন্তু থানা ফেরত সুবলের কিঞ্চিত অস্বস্তি হলেও বৌঠানের ভয়ে কিছু বললে না। লুচি চিবুতে চিবুতে টুকটাক গল্প গাছা চলছে। চন্দ্রনাথ আর মুখুজ্জে মশাইয়ের মধ্যে দাগ, পর্চা, খতিয়ান, কাউন্সিলরের দণ্ডবিধি নিয়ে গম্ভীর কথাবার্তা বিনিময় হচ্ছে। কালীপদর পরিচয়টা শুনে অবধি সুবল কেমন যেন ইতস্তত করছিল প্রথম থেকেই, কিন্তু সে ইতস্তত ভাব ঠিক অবজ্ঞার নয়। এতক্ষণে কালীপদ চন্দ্রনাথের সাথে কথা বলতে বলতে আচমকা মুখ ঘুরিয়ে জিজ্ঞেস করল, কিছু বলবেন দারোগা সাহেব? সুবলের দারোগা সুলভ গাম্ভীর্য সরে গিয়ে একটু সংকোচের ভাব দেখা দিল। সে মুখ তুলে বলল, ছি ছি ছি, আপনি আমার থেকে অনেকটা বড়, তাই দয়া করে আমাকে তুমি করেই বলুন মুখুজ্জে মশাই। আমি আসলে একটা ব্যাপার একটু জানতে চাইছি, মানে আপনি যখন এই কাজেরই কাজই, তাই তুমি যখন ডাক্তারের বন্ধু তখন আমারও স্নেহের পাত্র বই কি। যা জানার, যা শুধোবার নিঃসংকোচে বলো। কালীপদর প্রাণখোলা হাসিতে সুবলের সংকোচ কেটে গেছিল। সে একটু কাষ্ঠ হাসি হেসে যে প্রশ্ন ছুঁড়ল তাতে আমরা আহার বন্ধ করে তার মুখের দিকে চাইলাম। আচ্ছা মুখুজ্জে মশাই, আপনি তো শুনেছি একজন তান্ত্রিক, তো আপনাদের তন্ত্রের কোনো বিধিতে কি নরবলির বিধান রয়েছে? মানে আমি বলতে চাইছি, নরবলির সহায়তায় কি কখনো কোনো অভীষ্ট লাভ করা যায়? কালীপদ হাতের লুচি মুখের সামনে থেকে নামিয়ে পাতে রেখে একটুক্ষণ থেমে গম্ভীর স্বরে বলল, শুনতে খুব অবিশ্বাস্য হলেও তন্ত্রে দীক্ষালাভ করতে বা তন্ত্রোক্ত উপাচার সমাধা করতে নরবলির কোনো আবশ্যকতাই কিন্তু একেবারেই নেই। অন্যান্য মতে কি বিধি আছে আমি জানি না, কিন্তু নরবলি আমার গুরুদেবের মতে মহাপাতকের কাজ। এমন কোনো বিধান আমার জানা নেই। পূজাতে যে পশু বলির বিধান দেখতে পাও সে হলো নিজের মনের শয়তান পশুকে বলি দেওয়া, নিজের মনের অন্ধকার পশুবৃত্তিগুলিকে প্রতীকী স্বরূপ একখানা চাল কুমড়া অথবা ইক্ষুদণ্ডের ওপর ন্যস্ত করে তাকে দ্বিখণ্ডিত করে ছুঁড়ে ফেলে দেওয়া। সেই ত্যাগের মনোবল বা ক্ষমতা যাদের নেই, আমার বোধ হয় তেমন মানুষেরাই প্রাণীবলির বিধানের সূত্রপাত করেছে। আমারও তেমনটাই বিশ্বাস করতে ইচ্ছে করে, জানেন তো। কিন্তু শোনা কথা যে আপনাদের প্রক্রিয়াতে মৃতদেহের দরকার হয় তো নাকি? আর এই নরবলির মাধ্যমে কি কারোর বিপদ আপদ কাটিয়ে দেওয়া আদৌ সম্ভব? আমি একবার মুখুজ্জে মশাইয়ের কঠিন মুখভাবের দিকে তাকিয়ে ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, আরে হতভাগা, তোর হয়েছেটা কি বল দেখি? নরবলির আসামিকে গ্রেপ্তার করে এসেছিস বুঝি? এই খাবার সময় ওসব নোংরা কথা বলতে আছে? কিসের বিপদ কাটবে? তোর কি কোনো বিপদ আপদ ঘটেছে নাকি? না ডাক্তার, বিপদ দারোগাবাবুর হয়েছে বলে মনে হচ্ছে না। শাস্ত্রে বলে, সিংহের মাথে যদি পড়ে পূর্ণ চাঁদা, দেবগণ উচ্চরবে রাক্ষস পায় বাঁধা। ওর বিপদ সহজে আসবে না। আর মৃতদেহ মানেই কি নরবলি আবশ্যক? এই দুইজন ডাক্তার বা তোমাদের পেশাতেও মরা কেটে দেখতে হয়, তোমরা কি নরবলি দাও? আমার মনে হয় তুমি বোধহয় কোনো কথা ঠিক খুলে বলতে পারছো না। কি আশ্চর্য! আপনি
কেমন করে জানলেন ঠাকুরমশাই আমার রাশি তিথি গণ অবধি আপনি কি করে জানলেন? হ্যাঁ, আপনি একদম সঠিক, আমি সিংহ রাশিতেই পূর্ণিমার জাতক, দেবগণ। বড় আশ্চর্যের কথা তো। এখানে বাইরের বা অপরিচিত কেউ নেই দারোগাবাবু। তুমি স্বচ্ছন্দে কোনো সমস্যা থাকলে বলতে পারো, যদি আপত্তি না থাকে। তবে এইটা আগে সেরে নেওয়া যাক। 8টা নাগাদ আহার সমাধা হলে পরে আমরা বৈঠক ছেড়ে বাইরের দাওয়ায় গিয়ে শীতল পাটি বিছিয়ে বসল। বর্তমানে শহরের এই রোয়াক বা দাওয়ায় বসে গপ্প করার দৃষ্টি প্রায় বিলুপ্ত হয়েছে, কিন্তু এর মজা বড় বেশি ছিল তখন। বাইরে দিয়ে হাজারো লোক চলেছে, কথা বলতে বলতে গৃহস্থ ঘরে ফিরছে, টানা রিস্কা ঘন্টি বাজিয়ে ছুটে চলেছে, আর তার মুখোমুখি বসে নিজের লোকেদের সঙ্গে আমরা কথাবার্তা বলছি। এই আনন্দ ঘরের ভিতরে নেই। বাইরে শীতের বদলে চমৎকার বাসন্তী হাওয়া বইছে অকালে। ফুরফুরে সেই পরিবেশে বসে একবার হাত ঘড়িটা দেখে নিয়ে সুবল মুখ খুলল। কি বলে যে শুরু করা উচিত ঠিক বুঝে উঠতে পারছি না ঠাকুরমশাই। এরকম ঘটনা আমার থানায় আগে কখনো ঘটেনি। তবে বলি ব্যাপারটা শুনুন। আমাদের এই কয়দিন নাওয়া খাওয়া মাথায় উঠেছে একেবারে, এই কাজের চাপে। ওই সামনে যে দেখলেন একখানা বিরাট সেতু তৈরির জন্য মাপঝোঁক হচ্ছে, তো ওইটার নাম রাখা হবে শিয়ালদহ ওড়ালপুল। কবে তা তৈরি হবে জানি না, যেমন হুকুমের বহর আর কি। নিচে না রয়েছে নদী, না রয়েছে খাল, অথচ শুকনো রাস্তার ওপরেই কিনা একখানা আস্ত সেতু বানানো হবে। তো এই বিরাট কর্মযোগের জন্য শিয়ালদা থেকে আরমানি ঘাটের ট্রাম লাইন উপড়ে ফেলা হলো, আর সেটাকে বউবাজার দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শোনা কথা, ভবিষ্যতে নাকি ওইটার ওপর দিয়েও ট্রামের লাইন পাতা হবে। দৈর্ঘ্য নেহাত মন্দ হবে না জানেন তো। এদিকে কাঠপট্টি থেকে আরম্ভ করে ওইদিকে শুনছি ওই স্যার নীলরতনের হাসপাতালের সামনে গিয়ে মাথাটা নোয়াবে। এই সমস্ত টালমাটালের মধ্যে রাত বিরেতে চোরেদের দল এসে লোহা কাঠ তারা চুরি করতে শুরু করেছে। আর তাই আমাদের এখন ডিউটি পালা করে সাইকেল নিয়ে টহল দাও এখন। তো ঘটনাটা বলি, গত পরশু অর্থাৎ 11ই নভেম্বর ভোরবেলা আমি আর এক হাবিলদার কিষণ রাও সাইকেল নিয়ে থানায় ফিরছি। তো হঠাৎই দেখি একজন লোক বলতে কীরকম বলুন তো, উস্কো খুস্কো চুল, বউবাজারের রাজপথ দিয়ে একখানা থলি হাতে নিয়ে চলেছে। তা আমার সন্দেহ হতে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতেই লোকটা নানান রকম অসংলগ্ন কথাবার্তা বলতে আরম্ভ করে। কখনো বলে সেই নাকি খুব বড় ঘরের ছেলে, কখনো বলে নাকি দক্ষিণের কুসুমপুরা গাঁ থেকে এইখানে ভালো তান্ত্রিকের সন্ধানে এসেছে, আবার বলে উড়িষ্যা থেকে নাকি সেই সব মূর্তি টূর্তি বই নিয়ে এখানে এসেছে। তো এক টানা ডিউটিতে আমার মাথায় এমনিতেই খাপ্পা হয়েছিল, তাই এই সব ঝকমারি সহ্য না হওয়াতে আস্তে করে পেটে বসিয়ে দিলাম একখানা রুলের বাড়ি। আমার ধ্রুব বিশ্বাস ঠাকুর, আমি কিন্তু তত জোরে আঘাত করিনি, কিন্তু ওই আঘাতেই কিনা সেই লোক বেহুশ হয়ে পথে পড়ে গেল। আমি একটু ঘাবড়ে গিয়ে একটা টানা রিক্সা দাঁড় করিয়ে তাকে তুলে নিয়ে এলাম পুলিশ চৌকিতে। আমাদের ডাক্তার এসে পরীক্ষা করে বলল লোকটা নাকি ভীষণ রকমের দুশ্চিন্তার মধ্যে রয়েছে। নাড়ির গতি অতি দ্রুত এবং কম করে হলেও 3টে দিন সে কিছুই তেমন আহার করেনি। তার জ্ঞান ফিরলে পরে আমি নিজে একটা টাকা দিয়ে দেবেন ঠাকুরের দোকান থেকে পরোটা, তরকারি আর জিলিপি এনে তাকে খাইয়ে একটু জল খেতে দিলাম। বিনা বাক্যে পুরোটা নিঃশেষ করে মুখের দিকে তাকিয়ে রইল সে। সেই ভাগে আমি কয়েকটা কথা বললাম তার সাথে। লোকটার নাম বললে অনন্ত সিংহ, কুসুমপুরা গায়ে বাড়ি। তার থলির মধ্যে কতগুলো আদ্যিকালের ভারী ভারী পূজার উপাচার রয়েছে, এই যেমন একটা ঘণ্টা, পেতলের মুখবন্ধ ঘট, তাম
তাম্রপত্র, শাঁখদানি, চন্দনবাটি, আরও কী সব টুকিটাকি জিনিসপত্র ছিল। তাই সে বলল ওগুলো নাকি কলকাতায় এনেছে কোনো তান্ত্রিককে দিয়ে পরীক্ষা করাবে বলে। তাদের পরিবারে নাকি কী সব মারাত্মক বিপদ চলছে, লোকজন মরছে, কিন্তু সেসব নিয়ে আমি মোটেই উৎসুক নই। কেউ মরে থাকলে তা সামলাবে দক্ষিণের থানাগুলো, এটা তো আর আমার ঝক্কি নয়। আর আমার সন্দেহ হলো জিনিসগুলো কোনো মন্দিরে চুরিরও তো হতে পারে, কিন্তু সমস্যা হলো যতক্ষণ না ওই রকম কিছু চুরি যাওয়ার নালিশ রুজু হচ্ছে ততক্ষণ তো একে চোর বলা চলে না। আমি কড়া মেজাজে তাকে জিজ্ঞাসা করলাম, কলকাতায় কোন তান্ত্রিকের কাছে এসেছিলে, কী দরকারে এসেছিলে? উত্তরে অনন্ত মাথা মুন্ডু আবোল তাবোল যা বলল তা শুনে তো মানে কি বলবো আপনাকে, আমার ভীষণ খাবার জোগাড়। কথাগুলো অসংলগ্ন হলেও রীতিমতো ভয়ঙ্কর, পেনাল কোডে দণ্ডনীয়। হতভাগা বলে কি না কোন মন্দির থেকে ওর বাড়িতে কি একটা সুপ্রাচীন ঠাকুরের মূর্তি এনে জুটিয়েছে, কোন এক কাপালিক এসে নাকি হানা দিচ্ছে, আর বাড়িতে লোকজন বেঘরে মোড়কের মতো মরে চলেছে। তার নিদান হিসেবে গায়ের কোনো এক পুরোহিত নাকি স্বপ্নাদিষ্ট হয়ে অনন্তকে বলেছে তার ভদ্রাসনের উঠানে নাকি একটা নরবলি হবে এবং তবেই এই আপদ কাটবে। যে তান্ত্রিক ওই নরমেধ যজ্ঞ সম্পন্ন করবে তাকে নাকি এই কলকাতা শহরেই পাওয়া যাবে। এইটে শোনার পরে অনন্ত উন্মাদের মতো বেরিয়ে এসে সোজা উঠেছে এই শহরে এবং তন্ন তন্ন করে হাজারো কাপালিক, সাধু ও তান্ত্রিকের সন্ধান করেই চলেছে। কিন্তু কথাবার্তা কয়ে তাদের প্রতি অনাস্থা জন্মানোতে ভগ্নদূত হয়ে ফিরে চলেছে কুসুমপুরাতে। এইবারে বলি, লোকটাকে কিন্তু আমি অনেকগুলো কারণে গ্রেফতার করতে পারি। বাড়িতে পরপর নরহত্যার কথা ফৌজদারিভাবে গোপন করা, প্রাচীন মূর্তি পাচার করা, নরবলিতে পরোক্ষ ইন্ধন যোগানো এবং পুরনো আমলের মূল্যবান মন্দিরের জিনিসপত্র নিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা। কিন্তু আমি কোনোটাই করছি না। তার একমাত্র কারণ সেই লোক আমাকে পাল্টা শাসিয়ে চলেছে যে আমি বিনা জিজ্ঞাসাবাদে তাকে প্রহার করেছি কোন আইনে। আপনি বুঝুন আমার অবস্থাটা, সেই লোক উল্টে আমাকেই শাসায়। এবার কি করি বলুন তো? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না মুখুজ্জেমশাই। এমনিতেই এই উপদ্রবের সময় সকলে তো পুলিশের ওপরই চটে থাকে, তার উপরে যদি এখন আবার এই সমস্ত উফ। আমি রাস্তার বাতির জ্যোতিতে কালীপদর মুখের দিকে একবার চেয়ে দেখলুম। সেখানে বিশেষ কোনো উৎসাহ কি দিচ্ছে না। দেখা দিলে আমি ঠিকই বুঝতুম। যখন মুখুজ্জেমশাইয়ের মনে বিদ্যুৎ খেলে তখন তার চোখ দুটো প্রখর হয়ে ওঠে এবং হাতের আঙুলগুলো পরস্পরবদ্ধ হয়ে ওঠে। এখন সেসবের বালাই নেই। কালীপদ কেবলমাত্র একটা দায় সারা গোছের নিঃশ্বাস ত্যাগ করল। কালীপদ উঠে গিয়ে ভিতর থেকে চারখানা খিলি দেওয়া পান এনে আমার হাতে দিল। সে নিজে পান খায় না, চারটি মৌরি চিবুতে চিবুতে পথের দিকে দৃষ্টি মেলে বসে রইল। সুবল অথবা আমরা যে তার মনোভাব বুঝিনি তা নয়, সুবলও যে উৎসাহ নিয়ে কথাবার্তা আরম্ভ করেছিল তা স্থিমিত হয়ে এসেছে। আমার অবস্থা দাঁড়ালো শ্যাম রাখি না কুল রাখি। আমি একটু লজ্জিত মুখে সুবলকে বললাম, এই সব আইনি ঝুট ঝামেলা আমরা কি আর তোর থেকে ভালো বুঝবো? তোর যেটুকু জানার ছিল মুখুজ্জেমশাই তার উত্তর তো দিয়েই দিয়েছে। এর বাইরে আর আমাদের কি বলবার থাকতে পারে? এবার যা করার দারোগা করবে। দারোগার কি আর রাজা গজাদের সঙ্গে কথা বলা শোভা পায়? তাদের মেজাজ মর্জি আলাদা, কথা বলাই বেকার। মাফ করো দারোগা বাবু, আমি জমিদার পরিবারের সন্তান বটে, কিন্তু কোশমিনকালেও রাজা নই, তাই তোমার এই বক্রোক্তি আমাকে স্পর্শ করতে পারবে না। এবার ছিচি ঠাকুরমশাই, আমি আপনাকে কথাগুলো বলিনি। দেখুন আপনি ব্রাহ্মণ, তার উপরে বয়োজ্যেষ্ঠ, সুতরাং
তাও একটা ভ্রান্তি মাত্র। অভ্যাস বসে নিজের ব্রাহ্মণ বলি বটে, কিন্তু তন্ত্রে দীক্ষার প্রথম শর্ত হল নিজের পূর্ব পরিচিতি ঘুচিয়ে দিয়ে উপবিদ ত্যাগ করে তবেই দীক্ষা নেওয়া চলে। ফলে আমি গৃহী হয়ে যজ্ঞোপবীত পুনর্বার ধারণ করেছি বটে, কিন্তু ব্রাহ্মণ পরিচয়ের থেকে আমার গুরুর পরিচয়ই আমার ব্রহ্ম। কিন্তু শুধুমাত্র বামুন বলে পা ছুতে এলে আমি সচরাচর ছুতে দিইনি। যাই হোক, তুমি তবে রাজা কাকে বললে? আজ্ঞে ওই অনন্ত সিংহকে। সে হতভাগা নিজেকে আবার ওই কোন এক রাজ পরিবারের বংশভূত বলেছিল। রাজা? কোন রাজা? কোন পরিবার? বাংলা প্রদেশের রাজা? সেটা এখন ঠিক মনে পড়ছে না। না না না, বাংলার রাজা তো নয়, ওই রাজপুতানার কোনো এক রাজার কথা বলল সে। যাকে মনে পড়লে বলবো খন। কালকে তাকে আগে হেড অফিসে চালান করে দিই, তারপরে ঠিক কথা আদায় করে নেবে। আরও কিছুক্ষণ রাজনীতি আর ব্যক্তিগত বিষয় নিয়ে নানান আলোচনা করে 9টা নাগাদ সকলে উঠে পড়লুম। তারপরে তাদের কিছুটা এগিয়ে দিতে আমি আর মুকুজ্জেমশাই গলি পেরিয়ে স্টেশনের দিকে হেঁটে এলাম। রেল প্রাসাদের ঠিক সামনেটা এ মাথা ও মাথা জুড়ে হড়হড় ঘড়ঘড় শব্দে কল কবজা দিয়ে সেতুর জন্য জরিপের কাজ চলছে। সুবল এখান থেকে থানাতেই যাবে। চন্দ্রনাথের গাড়ি দাঁড়িয়ে রয়েছে বড় রাস্তার উপরে। চন্দ্রনাথের বাড়ি 5 সায়রের কাছে। সে শরৎকে ডেকে বলল, শরৎ, চলো, তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দিয়ে আমি বেরিয়ে যাই। না না চন্দ্রনাথ বাবু, আমি আজ আর বেহালার বাড়িতে যাচ্ছি না। আমি ওই নেবুতলাতেই একখানা ছোটোখাটো বাড়ি খরিদ করেছি, ওখানেই থাকবো আজ। আপনার বাড়ি তো সেই 5 সরায়, অনেক দূরের পথ। আপনি রওনা দিন। চন্দ্রনাথ স্মিত হেসে গাড়ির দরজা খুলল। সুবল 2 পা এগিয়ে গিয়েছিল সবে, এখন আবার আমাদের কথা শুনে কিছু একটা মনে পড়ায় পিছিয়ে এসে কালীপদকে বলল, আচ্ছা ঠাকুর, ভগবান পঞ্চশর কোন ঠাকুরকে বলা হয়? ভগবান পঞ্চশর হল কাম বা মদনদেবের আরেকটি নাম। ভগবান নয়, দেবতা। কামদেবের বহু নাম: কাম, অনঙ্গ, অতনু, পুষ্পধন্যা, পুষ্পস্বর, পঞ্চস্বর, মদন, রতিনাথ, বসন্তনাথ, মকরধ্বজ, মনসৃজ, মন্মথ, কন্দর্প, আরও আরও অনেক আছে, কটা বলি। বাবা, তো উনি কিসের দেবতা? পঞ্চস্বর হলেন কামনার অধিষ্ঠাতা দেবতা। ওনার তুনিরে 5খানা ফুলের তৈরি বাণ থাকে, যে বাণের আঘাতে দেহধারী বা বিদেহী জীবেরা কামনায় জর্জর হয়। বাণগুলির নাম যদ্দূর স্মরণ হয়: শোষণারম্ভ, তাপনারম্ভ, স্তম্ভনচেতক, উন্মাদনী আর সম্মোহনী। ওনার বাণের আঘাতে স্বয়ং ব্রহ্মা আর মহাদেব অবধি। হ্যাঁ 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 ঠাকুর, বুঝেছি বুঝেছি। কিন্তু দারোগা, তোমার মাথায় হঠাৎ এই প্রশ্ন এলো কেন? এলো কারণ ওই অনন্ত সিংহ নামে লোকটা উড়িষ্যার মন্দির থেকে যে মূর্তিটি নিয়ে আসার গপ্প ফাঁদছিল, তাকে নাকি ওখানকার স্থানীয় লোকেরা ভগবান পঞ্চস্বর বলে ডাকে। সেই মন্দিরে নাকি মুখে কাপড় বেঁধে ঢুকতে হয়, আরও কত কি যে বললো, আমার এখন ঠিক মনেও নেই। বুঝেছি, তুমি লোকটাকে নিয়ে বিব্রতও বটে, আবার উৎসুকও বটে। কিন্তু আমার এইসব বিষয়ে জ্ঞান বুদ্ধি অতি সীমিত, ফলে ঔৎসুক্য কম। দেখো, ফৌজদারি উপায় যদি পেটের কথা উড়াতে পারো, তবে আমার মনে হচ্ছে লোকটা হয় ভীষণ ধুরন্ধর, আর নয়তো ওই অল্প বয়সেই তার ভীমরতি ধরেছে। নচেত এতগুলো অযৌক্তিক কথাবার্তা সে অন্তত একজন দারোগার সামনে ফাঁস করত না। আচ্ছা ঠাকুর মশাই, আজ তবে চলি, আবার দেখা হবে। শুভরাত্রি। আমাদের গায়ে তো এসব রাত্রিরের অভিবাদনের চল নেই, এসব সাহেবদের নিয়ম। আমরা জানি সারাদিন ভালো কাজ করলে রাত্রিটাও আপনি শুভ হয়, তার আর শুভেচ্ছা কিসের। যাই হোক, সাবধানে যেও। সুবল আমায় উদ্দেশ্য করে বলল, মুকুজ্জে মশাইয়ের ভীমরতির কথায় স্মরণ হলো, বুঝলি,
ওই অনন্ত সিংহ রাজপুতানায় যে রাজার বংশধর, তার নাম হলো রানা ভীম সিংহ। কালীপদ মুখুজ্জে নেবুতলায় ফেরার জন্য পা বাড়িয়েছিল। সুবলের কথাটা কানে যেতেই তড়িতা হতমৃগের মতো ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাসের সুরে অস্ফুটভাবে বলে উঠল, কার নাম বললে? ভীম সিংহ? মহারানা ভীম সিংহ, তার বংশধর? কুসুমপুরা গাঁ? হায় ঈশ্বর! আমি একেবারে হতবাক হয়ে তাকিয়ে দেখলুম কালীপদর চোখে বিদ্যুৎ, আর তার দুই হাতের আঙুলগুলি পরস্পর সবেগে আবদ্ধ। হতভাগ সুবলও কিছু কম হয়নি। শরৎ ততক্ষণে চন্দ্রনাথকে বিদেয় করে পাশে এসে দাঁড়িয়ে কিছু একটা আঁচ করে আমাকে ভ্রুভঙ্গি করল। আমি নিঃশব্দে চোখের পাতা দুটি একবার মুদ্রিত করে তাকে ইশারা করতেই শরৎ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে পড়ল। সুবল জিজ্ঞেস করল, ব্যাপার কি ঠাকুরমশাই? আপনি চেনেন বুঝি তাদের? সেই লোক কি সত্য কথা বলছে? তবে আমি তো সে কথা তো তার সাথে কথা না কয়ে বলতে পারি নে, তবে ওই গায়ের নাম একাধবার শুনেছি আমি। একবার তার সাথে কথা বলা যায় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বচ্ছন্দে। সে আমার চৌকিতেই প্রহরাধীন রয়েছে, কোথায় আর যাবে। কিন্তু এখন হয়তো সে... না না, তার দরকার নেই, আমরা কাল সকালেই সাক্ষাৎ করব। তুমি এর পুলিশ চৌকি বেশ চেনো তো ডাক্তার? বিলক্ষণ, এই তো কাছেই, জজ কোর্ট পেরিয়ে একটুখানি পথ। সকালে নিদ্রা ভঙ্গ হতে লক্ষ্য করলুম বৌঠান কিছু দ্রুত হস্তে কাজকর্ম সেরে রাখছে। কাজ বলতে আমার নিদ্রা ভঙ্গের আগে আগেই সকালের জল খাবার তৈরি করা সমাধা করে এখন বাক্স প্যাটরা গোছগাছ চলেছে। স্বামী ডিবেতে কয়েকদিনের মতন লবঙ্গ আর শুষ্ক আমলকি ভরে দিয়ে তার খাড়ে কাঁচা ধপধপে কামিজ, ধুতি বস্ত্র আর কাঁধের উড়ানি শয্যা প্রান্তে ভাঁজ করে রেখে এখন মুকুজ্জে মশাইয়ের বার্নিশ করা জুতো জোড়া নিজের আঁচল দিয়ে সাফসুত্র করে গুছিয়ে রাখছে। আমি দাঁতন করতে করতে সেই কর্মব্যস্ততা লক্ষ্য করে হঠাৎ একটা কথা আমার মাথায় এলো। আমরা রেসের মাঠে বিজেতা ঘোড়ার তারিফ করি, বাজি ধরি, কিন্তু যে লোকটা তার পিঠে সওয়ার হয়ে চালনা করে তাকে বাহবা দিই নে। রাধা উত্তম হলে রাঁধুনির প্রশংসা করি, কিন্তু যে যোগ্য জোগাড়ি তার কুটনো বাটার জোগাড় দিল তার কথা মুখেই আনি নে। কালীপদ মুকুজ্জের অজস্র কীর্তি আমি স্বহস্তে লিখে গিয়েছি, কিন্তু যে বৌঠান মুকুজ্জে মশাইয়ের প্রতিটি পদক্ষেপের পুঙ্খানুপুঙ্খভাবে যত্ন নিয়ে চলেছে তার কথা তেমন একটা স্থান পায়নি আমার খাতায়। এই যে বৌঠান বসে বসে নিজের মূল্যবান শাড়ির প্রান্তভাগ দিয়ে স্বামীর জুতো পরিষ্কার করছে, তাকে তো কেউ বলে দেয়নি তা করতে। শাড়ির বদলে জীর্ণ বস্ত্রখণ্ড দিয়ে কাজটা করলে কি তফাৎ হতো? অথচ একজন যথেষ্ট সম্পন্ন জমিদার গিন্নি কিন্তু কাজগুলি অনায়াসেই নিজের দাস দাসীকে দিয়ে সে কাজ নির্বাহ করতে পারেন। বৌঠান ভূস্বামীর গৃহেই জন্ম নিয়ে যৎপরণাষ্টি সম্পদের মধ্যে বড় হয়ে পুনরায় ছোট মুকুজ্জের বিবাহিতা স্ত্রী হয়ে বড় ঘরেই এসে পড়েছে। সে কেন এমন নিম্নবর্গীয় গৃহকর্ম করে সুখ খোঁজে? কালীপদর পরিবার বরাবরই স্ত্রী জাতির বিলক্ষণ সম্মান এবং স্বতন্ত্রতার পৃষ্ঠপোষক, এ আমি নিজে সাক্ষী। ফলে এ থেকেই বোঝা যায় বৌঠানের এই কাজ তার স্বেচ্ছাকৃতই বটে। কিন্তু কেন? একবার এই রকম একটা কথা মুকুজ্জে মশাইকে জিজ্ঞেস করায় সে মুচকি হেসে প্রসঙ্গ এড়িয়ে গেছিল। আর বৌঠানকে তেমন কথা শুধোতে আমার লজ্জা হয়। আমি কলপাড়ের দিকে থেকে দৌড়ের দিকে এগিয়ে দেখলাম বৌঠান রাস্তা দিয়ে চলা কয়েকজন মেয়ে মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন দেখছে। বললাম, কি বৌঠান, এত তাড়াহুড়ো করে কি করছো? কি দেখছো? আচ্ছা ঠাকুরপো, তোমাদের শহরের মেয়ে ছেলেরা কলসি বয় না, তাই না? কলসি মানে ওই জল আনার কথা বলছো? শহরে তো ঘরে ঘরে নলের জোগাড় রয়েছে। একখানা বিশাল উঁচু লোহার ট্যাঙ্কি আছে যার মধ্যে 50টা হাতি ধরে যায়। সেই ট্যাঙ্কির থেকে জল আসে।
দাদার জমিদারি রায় বছর গেলে বড় জোর 3 লক্ষ টাকা। আর ওই টালার ট্যাঙ্কি তৈরিতে আজ থেকে প্রায় 55 বছর আগেও লেগেছিল 5 লক্ষাধিক টাকা। সেই শহরের মেয়েরা কি আর কলসি তুলবে বুঠান? বুঝলাম। সেই জন্যই এদিকের মেয়েদের কোমরের গঠন এমন স্থূল প্রকৃতির। কলসি তোলার গুণ আছে ঠাকুরপো, তাতে কাক সচল থাকে, গরম জন্মে, শরীর থাকে ঝরঝরে। আচ্ছা বুঝলাম, কিন্তু এত তাড়াহুড়ো করে সব গোছগাছ করছো যে বড়? আর বলো কেন ডাক্তার ঠাকুরপো, আমাদের দুজনের কলকাতার পেটে আর স্থান সংকুলন হলো কই। আজই রেলগাড়িতে চেপে রওনা হতে হবে গাঁয়ে। উনি আমাকে বাড়িতে যাত্রা করিয়ে কোথাও যেন বেরোবেন কদিনের জন্য। উনি মানে তোমরা, শুনছি তোমাকেও নিয়ে যাবেন উনি। একটু খেয়াল রেখো তোমার দাদার, ঠান্ডায় শরীরটা একটু দুর্বল হয়েছে কদিন। কথাটা তুমি মন্দ বলনি বৌঠান। আচ্ছা বেশ, আমি না হয় খেয়াল রাখবো রায়দিঘড়ার ডাক সাইডে কালীপদ মুখুজ্জের। চিকিৎসক সুলভ গাম্ভীর্য নিয়ে বৌঠানকে যথাসম্ভব আশ্বস্ত করলুম। আসন্ন কিছু একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা যে আমার হতে চলেছে সে বিষয়ে আমি মনে মনে অত্যন্ত উত্তেজিত হয়েই ছিলুম। দেওয়াল ঘড়িতে 7টা বাজলে পরে মুখুজ্জে মশাই টহল দিয়ে ঘরে ঢুকলো। হাতে একখানা বসন্ত মালতী আর ঘন নীল কাঁচের আফগান স্নোয়ের শিশি। কাঁধের চাদরটা বৈঠকের দেওয়ালদানিতে ঝোলাতে গিয়েও আনমনে কি একটা যেন মনে করে বলল, যাই, ওকেই দিয়ে আসি গে, রাখুক গুছিয়ে। চাদর নিয়ে কক্ষে প্রবেশের পরে কালীপদর নিচু কণ্ঠে কিছু কথার উত্তরে বৌঠানকে বলতে শুনলুম, ছি ছি, একটুও না। কলকাতার চাইতে আমার দেশপাড়া গাই ভালো। ওসব নিয়ে মিচিমিচি একটুও ভাবনা করো না। আর ঠাকুরপুর বাড়ি তো রইলই, অবসরে আসবোক্ষণ। বেলা সামান্য বাড়লে পর বাড়ির দাওয়ার গায়ে একখানা ভাড়ার মোটর গাড়ি এসে থামল। আমরা দৌড়ের সামনে এসে দাঁড়িয়েছি। কালীপদ তার শ্বেত শুভ্র ধুতি কামিজে সজ্জিত, আর বৌঠানের সামনে একখানা টিনের বাক্স। গাড়ির থেকে কানাই আর নায়েব রঘুবীর সামন্ত নেমে এসে সস্ত্রীক কালীপদর সামনে হাত জোড় করে বলল, প্রণাম কর্তা বাবা, প্রণাম মা ঠাকুরন, সব কুশল তো? সব কুশল নায়েব মশাই। আপনারা ভালো আছেন তো? এস্টেটের কাজকর্ম মিটে গিয়েছে? হ্যাঁ মা, আপনাদের আশীর্বাদে। বেশ বেশ। শুনুন নায়েব মশাই, আমরা কিন্তু এখনই যাত্রা করব। তাহলে বেলা থাকতেই রায়দিঘড়া পৌঁছে যাব। পরে বারবেলা হয়ে পড়লে আবার ঝঞ্ঝাট। স্টেশন বোধ করি এখান থেকে খুব বেশি দূরে নয়, মাঝে মধ্যে রেলগাড়ির বাঁশি শোনা যায়। যেটুকু তাতে যাওয়া চলে চলুক, তারপর একা গাড়ি নেওয়া হবেক্ষণ। ভাড়া মিটিয়ে মোটর গাড়ি বিদায় করে দিন। শুধু এই তোরঙ্গখানা একটু কষ্ট করে বইতে হচ্ছে কানাইকে। কষ্ট কিসে গো মা, এ তো আমাদের সৌভাগ্য। এই বলে কানাই বাক্সখানা হাতে তুলে নিল। আমি কানাইকে বললুম, সর্দার, আবার দেখা হবে। আজ তো তোমাদের দুটো ভালো মন্দ কিছুই খাওয়াতে পারলুম না। কানাই পদমর্যাদায় আমার সমান না হলেও তার সঙ্গে আমার ঠাট্টা চলে। সে হেসে বললে, এ আর আশ্চর্যের কি ডাক্তারবাবু, কলকাতার লোক শুনেছি খেতে দেবে কিন্তু ঠাই দেবে না। আর কলকাতার নিন্দে শুনলে একেবারে 7 কাণ্ড রামায়ণ শুনিয়ে দেবে মুখের ওপরে। বটে বটে। হ্যাঁ রে কানাই, তুই বলতে পারবি সবকটা খণ্ডের নাম? আমি তো শুনেছি রামায়ণে নাকি 15-20খানা খণ্ড রয়েছে। না ডাক্তারবাবু, হ্যাঁ, সেকুলের 7টা। আদিকাণ্ড রামের জন্ম, সীতার বিবাহ, অযোধ্যার বনবাস, তেজি রাজ্যভার। অরণ্যকাণ্ডতে সীতা হরিল রাবণ, আর কিষ্কিন্ধা কাণ্ডতে হলো সুগ্রীব মিলন। হ্যাঁ, সুন্দরাকাণ্ডে হলো সাগর বন্ধন, লঙ্কাকাণ্ডে উভয়ের মহারণ। উত্তরাকাণ্ডতে 6 কাণ্ডের পরিশেষ, সীতাদেবী করিলেন পাতালে প্রবেশ। ব্যাস। এই কেঠো নিরস লেঠেলটাকে কি তুমি শেষমেশ কবি বানিয়ে ছাড়ছো নাকি দাদা? কালীপদ সে হাস্য পরিহাসে যোগ দিল না। বৌঠান গলায় আঁচল দিয়ে স্বামীকে প্রণাম করল। আমরা সামনের মুখের গলি অবধি গিয়ে দাঁড়ালুম।
কানাই আর তার নায়েব তাদের মা ঠাকুরনকে আগলে নিয়ে চলেছে। চোখের সামনে থেকে বড় রাস্তায় পড়বার আগের মুহূর্তে বৌঠান পেছন ফিরে একবার কালীপদর দিকে তাকিয়ে একটুখানি হাসল। এসব আজ বহুদিন আগের কথা, কিন্তু আমার মাতৃতুল্য বৌঠানের সে হাসির স্মৃতি এই সন্তানকে বুঝি আজও কাঁদায়। সে হাসি ভাষায় প্রকাশ করি আমার সাধ্য কি? সে হাসিতে অভিমান, বিষাদ, আশীর্বাদ, প্রেম সব যেন পরতে পরতে ধরা রয়েছে। যিনি যথার্থ কারুকে ভালোবেসেছেন তিনি এই হাসির মর্মার্থ বুঝি উপলব্ধি করতে পারেন। নিজের প্রাণাধিক মানুষটিকে নিজের আঁচল ছাড়িয়ে অজানা বিপদের মধ্যে যেতে দেখার কষ্ট কেমন হয় তা ওই একটি হাসিতে ফুটে বেরুচ্ছে। এখন এই বয়সে এসে আমার মাঝে মাঝে মনে হয় বৌঠান হয়তো কালীপদকে শুধুমাত্র নিজের স্বামী হিসেবেই নয়, সম্ভবত নিজের প্রাণের অধিক হিসেবেও আজন্ম গ্রহণ করেছিল, এবং সেই বিরাট শক্তি এবং ভরসার বলেই সে কালীপদর পায়ের সোনার বেড়ি না হয়ে হাতের ইস্পাত তুল্য তরবারি হয়ে উঠেছিল, যে হাতিয়ার ব্যতীত কালীপদ কখনো যশস্বী কালীগুণীন হয়ে উঠতে পারত না। যাক সেসব কথা। কানাইদের আনা মোটর গাড়ির ভাড়া মিটিয়ে দেওয়ার পরে সেটা বড় রাস্তায় এসে দাঁড়ালো দেখে আমরা সেই গাড়িটাই আবার ভাড়া করে পৌঁছলুম সুবলের চৌকিতে। পথ তেমন অধিক নয়, কিন্তু মুখুজ্জেমশাইয়ের শরীরটা কদিন যাবৎ তেমন জুৎসই নয় বলেই মোটর নিয়েছি। সুবল ফটকের সামনেই একটা কাঠের চেয়ারে বসে চারমিনারে টান দিচ্ছে। হঠাৎ মোটরের জানলায় মুখুজ্জেমশাইকে দেখতে পেয়ে ভোক্তাবশেষ অনলজোষ্টিকে ছুঁড়ে ফেলে উঠে দাঁড়িয়ে হাসি মুখে এগিয়ে এলো। আমি গাড়ি থেকে নেমে টাকা বের করে চালককে এগিয়ে দিতেই সে নোট কখানা গ্রহণ করতে কিঞ্চিত ইতস্তত করতে লাগলো। তার মনোভাব সহজেই অনুমান করা যায়। যা হোক, ভাড়া মিটিয়ে আমরা ঢুকে পড়লাম শান্তিমহল পেরিয়ে একেবারে ফাটকের সামনে। সুবল কিন্তু ফাটকের দিকে গেল না, তার বদলে গারদ শ্রেণী পার করে শান্তিদের থাকা খাওয়ার একখানা বড় কক্ষে এসে সেই থামল। কারণটা অবশ্য সহজেই অনুমেয়। যে মানুষটাকে কালীপদ মুখুজ্জে নিজে এসে দেখতে চেয়েছে, কথা বলতে চেয়েছে, তাকে ফাটকের অন্তরালে রেখে কথা বলালে আমার অতিথির মানহানি হয়। ঘরে শান্তি রয়েছে মোটে 2 জন। তারা আচমকা সুবলকে কক্ষে ঢুকতে দেখে সন্ত্রস্ত হয়ে উঠে দাঁড়ালো। সুবল হাতের ইঙ্গিতে তাদের ঘর থেকে বের হয়ে যাবার প্রচ্ছন্ন হুকুম জারি করা মাত্রই তারা তটস্থ হয়ে নিজ নিজ ভাঁজ করা উর্দি এবং হাতিয়ার তুলে নিয়ে কক্ষান্তরে চলে গেল। ঘরের মাঝখানেতে চৌকিতে একজন মধ্যবয়স্ক ব্যক্তি বসে রয়েছে। বসা অবস্থাতেও বোঝা যায় তার দৈর্ঘ্য কালীপদর থেকে সামান্যই কম হবে। চেহারায় আভিজাত্যের সুপ্ত ছাপ থাকলেও বর্তমানে অবিন্যস্ত মাথার চুল এবং বিক্ষিপ্ত চাউনি দেখে তার মানসিক দুশ্চিন্তার কতক কতক আভাস পাওয়া যায়। তার শয্যা প্রান্তে একখানা মাঝারি মাপের পুটুলি। সুবলকে দেখে সে একটুও প্রসন্ন হয়নি সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু সেই সঙ্গে আমাদের দেখে সামান্য অবাকও হয়েছে সেটা বুঝলুম। সুবল মুখ খুলল। এই যে ও মশাই, শুনছেন? এনারা আপনার সঙ্গে দেখা করতে আর কিছু কথা বলতে এসেছেন। আমি খেয়াল করলাম সুবল ইতিমধ্যেই অনন্তকে আপনি করে ডাকা আরম্ভ করেছে। কালীপদর কথাতেই হোক বা অন্য কিছুতে তার প্রতি সুবলের মন একটু ভিজেছে। অনন্ত কিন্তু সৌজন্য দেখিয়ে চৌকি ছেড়ে উঠে দাঁড়ালো না। সে বসে বসেই বিড়বিড়ি করে উত্তর করল, দেখা করতে এসেছে কেন? কি চায় এরা? সুবল আবার রেগে উঠতে যাচ্ছিল, কিন্তু কালীপদর মুখের দিকে চেয়ে শুধু সুবল নয়,
আমিও বিস্মিত হয়ে পড়লাম। মুখুজ্জে মশাই অনন্তর মুখের দিকে নির্নিমেষে চেয়ে রয়েছে। তার চোখের কোলে অশ্রু চকচক করছে, মুখে একটা অদ্ভুত প্রশান্তি। চোখের জল মুছে শয্যার এক কোণে উপবেশন করে কালীপদই প্রথম কথা বলল। তুমি আমার চাইতে বয়সে কনিষ্ঠ, তাই তোমাকে নাম ধরেই ডাকছি। যদিও বংশ ধরলে তুমি আমার চাইতে বড়। তুমি মহারানা ভীমসিংহের বংশধরের সন্তান তো? নিশ্চুপ অনন্ত এইবারে মুখ ঘুরিয়ে পূর্ণ দৃষ্টিতে চাইল। বোধ করি এই কয়টা দিন শুধু অবহেলা আর সন্দেহ ভোগ করে করে আজকের এই স্নেহের দুটো বাণী তার কানে মধুর ঠেকল। অনন্ত ভাঙা ভাঙা স্বরে জিজ্ঞেস করল, হ্যাঁ, আমরা রাজপুতানার ক্ষত্রিয় বংশ বটে, কিন্তু আপনি কি আমাদের চেনেন? হ্যাঁ বাবা, তোমরা আমার গুরু বংশ হচ্ছ। গুরু বংশ অর্থাৎ? অর্থাৎ আমার দীক্ষা যে গুরুর কাছে, তিনি তোমার বংশের একজন সন্তান। মহারানা ভীমসিংহের বংশের যে শাখা কুসুমপুরা তালুকে থাকেন, সেই কুলের একজন কুলতিলক হলেন আমার দীক্ষা গুরু। তার মুখে আমি কখনো কখনো শুনেছি কুসুমপুরার নামটা। কুসুমপুরার সিংহবাড়ির সন্তান? কি কি নাম তার? কালীপদ দক্ষিণহস্ত নিজের ললাটে স্পর্শ করে সগর্বের সশ্রদ্ধ কণ্ঠে বলল, অঘরী শ্রেষ্ঠ তান্ত্রিক হংসিনী সিংহ। তান্ত্রিক হংসিনী সিংহ? তান্ত্রিক হংসিনী সিংহ? সে কি কি বলছেন আপনি? এই যে অসম্ভব কথা। ওই নামে একজন ছিলেন বটে, কিন্তু তিনি ছিলেন আমার পূর্বতন ষষ্ঠ পুরুষ, বাড়ির মেজ সন্তান। কুললতিকায় পড়েছি আমি তার কথা, ঠাকুরদাদের মুখে গল্প শুনেছি তার। তিনি নাকি খুব অল্প বয়সে গৃহত্যাগী হন। কিন্তু আপনার বয়স কত? তাঁরই বা বয়স কত তখন? আপনি আপনি কেমন করে তাকে জীবিত দেখলেন? আপনিও বা কে বলুন তো? হ্যাঁ, আপনার নামটা তো জিজ্ঞেস করা হয়নি আগে। ব্রাহ্মণ, নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায়দিঘরা। সন্তানকে কখনো মায়ের আর গুরুর বয়সের হিসেব রাখতে দেখেছ অনন্ত? তিনি পিশাচ সিদ্ধ মহাযোগী। তার বয়সের হিসেব নিকেশ স্বয়ং মহাকালের খাতায় হয়তো লেখা থাকবে, কিন্তু আমাদের মতো গড়পর্তা মানুষের হিসাবে সে খতিয়ান মেলে কি? যাক যাক, সে কথা। হ্যাঁ, তা বটে তা বটে, কিন্তু একটা কথা, তিনি কি এখনো? মানুষকে মুছে ফেলার যে চারটি প্রক্রিয়া, অর্থাৎ হনন, বধ, জড়ত্ব অথবা বিলুপ্তি, তার ক্ষেত্রে কোনোটাই ঘটেনি। এক পিশাচ সিদ্ধের ক্ষেত্রে একমাত্র মহাকাল ব্যতীত সে ক্ষমতা কারুর পক্ষে সম্ভব না অনন্ত। কিন্তু তবুও তিনি আমাদের মরজগতে আর বিদ্যমান নেই। নিজের অজান্তেই তার শক্তির অপপ্রয়োগ ঘটেছিল বলে সেই নির্লোভ নিষ্ঠাবান যোগী নিজেকে লুকিয়ে ফেলেছিলেন অন্য কোনো এক জগতের অন্তরালে। গুরুর শ্রাদ্ধ কার্যে শিষ্যের অধিকার থাকে, কিন্তু আমি তার পারলৌকিক ক্রিয়া করতে পারিনি এই কারণেই। যাকো সব কথা, দারোগার মুখে জ্ঞাত হলাম যে তোমার পরিবারের কিছু একটা দুর্যোগ এসে পড়েছে। ঝাপসা ঝাপসা কতগুলো কথা যেগুলো তুমি ওনাকে বলেছ, সেসব শুনেছি আমি। কিন্তু একটা কথা আমার মনে হয়, এই ঘোর বিপর্যয়ের মধ্যে পরিবারকে ছেড়ে আসাটা তোমার অনুচিত কার্য হয়েছে বাছা। তোমার গৃহে ফিরে গিয়ে তার মোকাবিলা করা উচিত। মোকাবিলা? প্রতিদ্বন্দ্বিতা? কার সাথে ঠাকুর? সত্যকে চোখে দেখা গেলে তবে তো মোকাবিলা হবে। আপনি সব কথা জানেন না বলেই বলছেন তেমন কথা। হ্যাঁ, জানি নে তা সত্য, কিন্তু যাত্রাপথে জেনে নেওয়ার আর সমস্যা কি বলো? বাকি কথা তখনই হবে। যাত্রাপথ মানে? মানে মানে আমি তোমার সঙ্গে কুসুমপুরা যাচ্ছি। এ আমার পরম সুহৃদ
পেশায় নামকরা চিকিৎসক, এও সঙ্গে যাচ্ছে। দেখা যাক কোনো কাজে লাগতে পারি কিনা। কিন্তু ঠাকুর, কি বিপদ, কি ঘটেছে তার কিছু না জেনেই মরণ কুঁয়ে ঝাঁপ দিতে ব্রতী হয়েছেন। বাড়িতে ব্রহ্ম হত্যার দায় নিয়ে মরতে হবে আমাকে। তবে আমাকে বাঁচানো কারোর সাধ্যি না ঠাকুর, মরতে আমাকে হবেই। আপনি না বললেও আমি বাড়িতে ফিরে যেতুম। যা হবার সেখানেই হোক। ওই শয়তান আমায় খুঁজে খুঁজে কলকাতাতেও হানা দিয়েছে। পরশু রাত্রিরে কলকাতার অন্ধকার গলিতে তাকে দেখেছি আমি। এই বিভূতিতে আমি মরতে চাই না। তাই আমার অনুরোধ, আপনি ব্রাহ্মণ মানুষ, বিপদের ভয়াবহতা না মেপেই আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না কোনো। তাতে আমাদের উভয়েরই বিনষ্ট ঘটবে। বিপদের কথা শুনে তার গভীরতা মেপে তবে নিজের গুরুবংশ রক্ষায় পা বাড়াবো, এত হীন আমি নই অনন্ত। তন্ত্রের জগৎ হলো একটা বিকট করাল দর্শন সমুদ্র বিশেষ। তার এক আধ ফোঁটা জলবিন্দু কেউ কেউ পায় আমার মতো। আমার তন্ত্র বিষয়ে বিদ্যে বিশেষ নেই, কিন্তু যেটুকু বুদ্ধি আর শুদ্ধি রয়েছে সবটুকুই গুরুর থেকে প্রাপ্ত। যার মাথায় গুরুর হাত আর ভবানীর চরণ রয়েছে, সে হাসি মুখে বীজানন্দ রাক্ষসের সম্মুখেও নিরস্ত্র দাঁড়িয়ে থাকতে পারে বাছা। সেই শক্তিতেই তো দেবর্ষি নারদ নিরস্ত্র হয়েও একের পর এক দানবের মুখে গিয়ে দাঁড়িয়েছে। আজ যা বেলা পড়ে আসছে, তাতে আজ আর রেলগাড়ি পাওয়া দুষ্কর। তোমার মোটঘাট বেঁধে তৈরি রেখো, কাল সকালে যাত্রা করা যাবে। আমি সুবলকে সব বলে রাখবো। সুবলটাকে? কালীপদ ইশারায় দারোগার দিকে দেখিয়ে দিল, তারপরে বলল, আর হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম তোমাকে আজ রাত্রিটুকু আমাদের সঙ্গেই এর বাড়িতে থাকতে বলবো, কিন্তু মনে হচ্ছে রাতটুকু তোমার এখানে থাকাই শ্রেয়। কে তোমার সন্ধানে ফিরছে জানি নে, তবে পুলিশ চৌকির ভেতরে তোমার থাকাটা হয়তো সে কোনো মতেই আঁচ করতে পারবে না আশা করি। বাকি কথা কাল রেলযাত্রার সময় হবে, কেমন? পুরনো বেলিয়াঘাটা স্টেশন, নাম এখন বদলে শিয়ালদহ দক্ষিণ স্টেশনে পরিণত হয়েছে। এই রেলপথে এখনও বেশি দূর অবধি রেল লাইন পাতা হয়ে ওঠেনি। ফলে তালুক সুন্দরবনের কোনো গাঁয়ে যেতে গেলে লক্ষ্মীকান্তপুর নামের একটা স্টেশন অবধি রেলগাড়িতে চেপে গিয়ে তারপরে গ্রামে গিয়ে আবার টমটম, এক্কা বা নিদেন পক্ষে গোযান ভাড়া নিতে হয়। সে এক মহা হাঙ্গামার কথা। একজন শান্ত্রীকে টিকিট খরিদ করে রাখার জন্যে একটা টাকা দিয়ে আমরা এসে পড়লাম বড় রাস্তায়। পথে বিকেলের বিকিকিনি নিয়ে দোকানিরা বসে পড়েছে। তীক্ষ্ণ চক্ষু টেম্পো গাড়ির দল ঘাট নাড়তে নাড়তে চলেছে। পথের দুই ধারে জনপ্রিয় ইউসুফ আর সয়রা বানু অভিনীত ছায়াছবি সাগিরা মাহাতোর বিজ্ঞাপন পড়েছে। শিয়ালদা প্রেক্ষাগৃহের বাইরে ছায়াছবির সংক্ষিপ্ত গল্প লেখা গেজেট বিক্রয় হচ্ছে। আমার বড় স্বাদ ছিল মুকুজ্জে মশাইদের সঙ্গে নিয়ে ছবিখানা দেখতে যাব, কিন্তু থাক, পরে কখনো হবে। পরদিন সকালে প্রাতঃভ্রমণ করতে করতে একবার থানায় গেছিল। সুবল বাড়ি গিয়েছে, থানায় ফিরবে 10টা নাগাদ। শান্তি আমাদের হাতে রেল কোম্পানির মোহর দেওয়া কার্ডবোর্ডের 3খানা টিকিট আর একটা সিকি ফেরত দিয়ে জানালো বেলা 11টায় গাড়ি ছাড়বে। অন্যান্য দিনের সকালেও একটা গাড়ি চলে, কিন্তু আজকে ছুটির দিন, তাই রবিবারে শুধুমাত্র এই একটাই গাড়ি। আমরা অনন্তকে তৈরি থাকতে বলে গিয়ে তার হাবভাব দেখে বুঝলুম সে সারা রাত্রির 2 চোখের পাতা এক করেনি। আমরা আধ ঘন্টা আগেই স্টেশনে এসে পড়লাম। দলে দলে লোকজন মোট ঘাটে নিয়ে বসে রয়েছে। কালীপদ মাথার উপরে আর সামান্য একটু ইতিউতি চেয়ে কয়েকজন লোকের সামনে গিয়ে বলল, একটু জল দিতে পারো বাছা?
পিপাসা পেয়েছে। তাদের মধ্যে একটি ছেলে একখানা মাঝারি ঘটি বের করে বললে, পানি তো রয়েছে কর্তা, কিন্তু আমরা তো মুসলমান, দেশ পূব পাকিস্তান। আপনি কি আমাদের পানি মানে মানে আপনি? হ্যাঁ বাপু, আমি ব্রাহ্মণই বটে, সত্যকারের ব্রাহ্মণ। তাই নিশ্চিন্তে দাও। জল দান করা মহাপুণ্যের কর্ম, তা সে কুরুক্ষেত্র হোক কিংবা কারবালার প্রান্ত। একটি দেশ যখন নিজেকে স্বাধীন করার জন্য আপ্রাণ লড়াইতে নামে, তখন এইসব জাতপাতের বিভাজন সৈনিককে শুধুই পরাস্ত করে বাছা। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কথা শুনেছি বিস্তর। তার যুদ্ধ যেন বিফলে না যায়, সে দায়িত্ব তোমাদের নিতে হবে। আশীর্বাদ করি তোমরা খুব শীঘ্র স্বাধীন হবে। জলের ঘটিটা হাতে নিয়ে কালীপদ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলো, আচ্ছা ডাক্তার, পানি ও জল দুই শব্দ মিলেই তো পানীয় জল হয়, তাই না? আমি হাসি মুখে নিজের চোখ দিয়ে নীরবে সম্মতি জানালাম। কালীপদ ঘটি থেকে কিছুটা জল ঢকঢক করে পান করে আরও একটু জল হাতে নিয়ে বসে থাকা লোকগুলোর গায়ে হঠাৎ ছিটিয়ে দিল। তারপর ঘটিটা ফেরত দিয়ে চলতে শুরু করলো। বসে থাকা লোকগুলো কম বিস্মিত হয়নি। অনন্ত আশ্চর্য হয়ে বলল, ও কি করলেন ঠাকুর? দণ্ডি দিলুম, নয়তো বিপদ ঘটত। ঠিক 11টায় রেলগাড়ির প্রথম ঘন্টা পড়ল। আমরা তখন গাড়িতে মালপত্র ওঠাচ্ছি। দ্বিতীয় ঘন্টা পড়ল ঠিক 5 মিনিট পরেতে। হঠাৎ বাইরে একটা হুড়মুড় শব্দ পেয়ে আমি আর অনন্ত তড়িঘড়ি মুখ বাড়িয়ে দেখি সে ভয়ানক কাণ্ড। মাথার উপরে টিনের বিশাল চালাখানা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে নিচে। আর যে দলটার থেকে মুকুজ্জে মশাই জল পান করলো একটু আগে, তাদের মাথার উপর টিনের একটা ধারালো অংশ হিংস্রভাবে ঝুলছে। কিন্তু কোনো অদৃশ্য কিছুতে বাধা পেয়ে তাদের মাথায় পড়তে পারেনি। আমরা ভিতরে কালীপদর দিকে তাকিয়ে দেখলুম সে নির্বিকার দাঁড়িয়ে রয়েছে। আমরাও অগত্যা তার পাশে এসে থিতু হলুম। শেষের ঘন্টা পড়তেই সেই সহস্র চক্র মহাসর্প নিজের অলস কুণ্ডলী ত্যাগ করে যাবতীয় ক্ষোভ ফোঁস ফোঁস শব্দে উদ্গার করে দিয়ে ধাবিত হল। আমাদের কামরায় তেমন বেশি লোকজন নেই। আমরা পাটাতনের মেঝেতে মাঝামাঝি স্থানে শতরঞ্চি বিছিয়ে বসলুম। 4 প্রকার ঔষধ মিশ্রিত ছোবড়ার গদি দোয়া কীটদষ্ট আসনের চাইতে এই ঢের ভালো। দূরের দিকে বসলে পারে বাতাস আসে বটে, কিন্তু কয়লার ধোঁয়ায় পোশাক নষ্ট হয়। মাঝে মাঝে উষ্ণ কয়লার গুঁড়ো বেবাক চোখে এসে পড়ে। গাড়ি যখন পূর্ণ গতি বিস্তার করল, তখন কালীপদ জিজ্ঞাসু চোখে অনন্তর দিকে চাইল। অনন্ত চারপাশটা একবার দেখে নিয়ে কথা বলতে আরম্ভ করল। রাক্ষুসে ইঞ্জিনের কু ডাকে আর লৌহ চক্রের ঘর ঘর ধ্বনি পেরিয়ে সে কথা বাকি যাত্রীদের কারুর কানেই পৌঁছয়নি। সে বৃত্তান্ত হতভম্ব হয়ে শুনেছিলাম কেবল আমরা 2 জন। ওই সময়ের সবটুকু ঘটনা পরস্পর প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে শুনতে শুনতে তোমাদের কিঞ্চিত বিরক্তির উদ্রেকও হতে পারে, কিন্তু এই ইতিহাসটুকু না জানলে হলফ করে বলতে পারি মুকুজ্জে মশাই কখনো এই পঞ্চবান নামক ভয়ঙ্কর মৃত্যুবানের ছোবল থেকে অনন্ত সিংহকে রক্ষা করতে পারত না। অনন্ত সিংহের সেই অতি আশ্চর্য কথা আমি তার নিজের জবানিতেই তোমাদের শোনাব। মুকুজ্জে মশাই, আমি সমস্ত কথা বলার আগে, মানে কোনটা আগে বলি কোনটা পরে, তা ঠিক গুছিয়ে উঠতে পারছি না। ঘটনাক্রমানুসারে আমি সমস্ত কিছুটাই বলে যাচ্ছি আপনাকে। ঘটনা তো প্রাচীন নয়, এই গেল বর্ষার সময়, অর্থাৎ ধরুন 4-4.5 মাস আগে ওই সময় ঘটনা। আমার বাড়িতে উড়িষ্যা প্রদেশ থেকে একখানা চিঠি আসে। খোলা চিঠি নয়,
লেফাফায় মোড়া, রীতিমতো ডাক খাতায় পাঠানো চিঠি। তা সেই চিঠি পেয়ে আমাদের যাত্রা শেষ হতে যথেষ্ট দেরি রয়েছে অনন্ত। তুমি তড়িঘড়ি করতে গিয়ে গুরুত্বপূর্ণ কোনো কথা বাদ দিয়ে বসো না। চিঠির আগে তোমার পরিবার সম্পর্কে কিছু জানা আবশ্যক। আগে ঠিকই তো ঠাকুর, আমরা 4 ভাই। আমি অনন্ত সিংহ, এই পরিবারের দ্বিতীয় সন্তান। বিবাহ করার 3 বছর পরে স্ত্রী গত হন। দ্বিতীয়বার আর বিয়ে করিনি, সন্তানাদিও নেই। আমার জ্যেষ্ঠ হলেন শ্রী হেমন্ত সিংহ, তার একটি পুত্র আর একটি কন্যা, দিগন্ত আর নারায়ণী। ভাইজি নারায়ণীর বিবাহ হয়েছে হালিশহরের রামতনু সিংহের পুত্র কেশবচন্দ্রের সাথে। সে ছোকরা মহাবজ্জাত, মদ খেয়ে জুয়ো খেলে সর্বস্ব খুইয়ে এখন মাঝে মধ্যেই দাদার কাছে আসে টাকার জন্যে। তবে মেয়েটার মুখের দিকে চেয়ে বড় কষ্ট হয় ঠাকুরমশাই। বর্দার সংসার সুখের নয়। আমার বৌদিদি অর্থাৎ ওই নারায়ণীর মা একবার দাদার সঙ্গে মতান্তর হওয়ায় সোজা গিয়ে ওঠে তার বাপের বাড়ি। সেই যাওয়াই শেষ। এখন সে বেঁচে আছে কিনা তার খোঁজও জানি না, কিন্তু সে আর কোনোদিন সংসারে ফিরে আসেনি। দাদার ছেলে মেয়ে দুটো মানুষ হলো বাড়ির ঝি হরিমতির কাছে। সেজো অর্থাৎ আমার পরের ভাইয়ের নাম কৃতান্ত সিংহ। সে কিছুদিন আগে অবধি। দাঁড়াও, নারায়ণীর কথা তো শুনলাম, ভ্রাতুষ্পুত্র দিগন্তের কথা কিছুমাত্র বললে না। তাড়াহুড়ো করছো ফের? তাড়াহুড়ো নয় ঠাকুর, ইচ্ছে করেই সে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে। দিগন্ত দিগন্ত যে আর নেই। যে সর্বনাশা অভিশাপ আমার গৃহে থাবা দিয়ে বসেছে তারই বলি হয়েছে ওই তরতাজা ছেলেটা। বেঘরে মারা পড়েছে। আমি সেসব বলছি পরে আপনাকে সবটাই। আমার ঘর সংসার উজাড় হতে চলেছে ঠাকুর। তারপর? হ্যাঁ বলছি, আমার পরের ভাইয়ের নাম কৃতান্ত সিংহ। সে একদিন অবধি আমাদের বহু অনুনয় বিনয় সত্ত্বেও বিবাহ করেনি। কৃতান্ত অত্যন্ত ধার্মিক এবং সাত্ত্বিক প্রকৃতির মানুষ, কিন্তু একাধারে মহা বলশালী, রীতিমতো মুগুর ভাস্ত নিত্যদিন। রোজ ভোরে উঠে নিজের হাতে আমাদের ভদ্রাসনে প্রতিষ্ঠিত কালী মন্দিরের দোর খুলে ধুনা দিয়ে তবে জল গ্রহণ করত। মন্দিরের প্রভাতী জাগরণের সময় তার উদাত্ত ভক্তি ভরা কণ্ঠের জয় মা ধ্বনি শুনে এই সুদীর্ঘকাল আমাদের দিনের শুরু হয়েছে। আমার 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 সেই ভাইটিও আর নেই ঠাকুর। আমি নিঃস্ব, আমি রিক্ত হয়ে পড়ে রয়েছি। আমি বিবাহের বিষয়ে আমাদের উনুনেও কর্ণপাত না করলেও মাঝখানে একটি ঘটনা ঘটেছিল। কৃতান্ত তার এক বন্ধুর ভগ্নীর বিবাহে আমন্ত্রিত হয়ে গিয়েছিল শ্রীরামপুরের কাগজ কলের পাড়ায়। সেখানে পণের হিসেবে কিছু 19-20 হওয়ার কারণে পাত্রের বাবা ছাদনা থেকে বীর নিয়ে উঠে যায়। এদিকে কন্যা লগ্ন ভ্রষ্টা হওয়ার অপমানে কুয়ে ঝাঁপিয়ে পড়তে যেতে ভাই তার পথ রোধ করে। প্রথমে বরকর্তার নাকি নিজের দেহের মানানসই একটি মুষ্টাঘাত করে, আর তার পশ্চাৎ বন্ধুর ভগ্নী শশীমুখীকে বিবাহ করে পরদিন এসে ওঠে কুসুমপুরায়। আমরা বিস্তারিত সংবাদ অবগত হয়ে মহা আনন্দে শীঘ্রই আচার বিধির আয়োজন করি। আমার বৌমা শশীমুখী মেয়েটি বড় লক্ষ্মীমন্ত ঠাকুর। কৃতান্ত যাওয়ার পর বাছার কষ্ট যে আর চোখে দেখতে পারি নে। চোখের সামনে আমার নৃশংসভাবে নিজের স্বামীকে। অনন্ত একটু থামল। কালীপদ একটু চুপ করে চিবুকে হাত দিয়ে বসে রইল। রেলগাড়ির আধা পথ আন্দাজ অতিক্রম করেছি আমরা, আরও কিছু সময় বাকি। একটা স্টেশনে গাড়িটা ইঞ্জিনে জল ভরার জন্যে থামল। কালীপদ এতক্ষণে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, আমি যথেষ্ট বুঝতে পেরেছি বাছা। আমাদের এই সব কষ্টের কথা বলতে তোমার মধ্যে কতখানি বিষণ্ণতা ভর করছে।
কিন্তু সবটুকু না জানলে আমি বা কোন আধারে হাতরে সারা হই। একটা কথা বলো, তোমার ঘরে এখনো অবধি কতগুলি অপমৃত্যু ঘটেছে? আগে ঠাকুর, এখনো অবধি 3টি। এখনো আপনাদের 2টো ঘটনার আভাস দিয়েছি। পরেরটির শিকার আমার কনিষ্ঠ ভাই সুমন্ত সিংহের জোয়ান ছেলে জয়ন্ত। আমাকে নিয়ে হয়তো আরো 2টি পূর্ণ হবে এবং তখনই হয়তো একমাত্র এই মরণ লীলা সমাপ্ত হবে ঠাকুর। আমি যে আর পারছি না। কেন? 5টি কেন? বলছি সব, আপনি ধৈর্য ধরে শুনুন। পারিবারিক পরিচয়টুকু ঠাকুর চাইলেন বলেই বললাম। এবার আসি আসল ঘটনা। গেল বর্ষায় আমাদের এস্টেট বরাবর উড়িষ্যা থেকে একখানা রেজিস্ট্রারি করা মুখ বন্ধ চিঠি এসেছিল। আমি তার লেফাফায় পাঞ্জা ছাপ দেখে বুঝলুম সেখানে এসেছে ওই রাজ্যের গজপতি নামক একটা পার্বত্য স্থান থেকে। দাদাকে সেইটা দেখাতে দাদা বলল যে আমাদের বংশের অনেকগুলি শাখা প্রশাখা যেমন দেশের বহু তল্লাটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক তেমনি আরও একটি শাখা ওই গজপতি অঞ্চলে বাস করেন। চিঠিটার প্রেরক ছিলেন লক্ষণ সিংহ নামক একজন। তিনি কাতর এবং স্বনির্বন্ধ অনুনয়ে জানিয়েছেন যে ওই দিককার বংশে তিনিই একমাত্র অবশিষ্ট রয়েছেন এখনো। বয়সের ভারী নুব্জ হয়েও বেঁচে রয়েছেন, কিন্তু তার আয়ু ফুরিয়ে এসেছে। তাই দয়া করে যদি কুসুমপুরা থেকে সিংহ বংশের কোনো বংশধর একটিবার গজপতিতে গিয়ে উপস্থিত হয়, তবে তার মরণ এবং পারলৌকিক ক্রিয়াটুকু শান্তির হয়। ঠাকুরমশাই, আমি চিঠি পড়লুম ফাঁপড়ে। একেই তো সেই লোককে আমি চিনি না, কিন্তু সিংহ পরিবারের লোক তাতে কোনো সন্দেহ নেই। 7 পুরুষের নির্ভুল উল্লেখ থেকে শুরু করে এমন বহু কথাই তাতে ছিল যে কোনোভাবেই তা বাইরের লোক জানতে পারে না। কিন্তু আসল সমস্যা অন্যখানে। বুড়ো লক্ষণ সিংহ মৃত প্রায়, তা তো বোঝা গেল, কিন্তু ঠিক কতদিন তার আয়ু তা কেমন করে জানি? হয়তো হপ্তা 2 বা আরও অধিক সময় লাগতে পারে। বাকি ভাইয়েরা সকলেই গৃহী সংসারী, ফলে সেই দায়িত্ব এসে পড়ল আমারই ওপরে। অসময়ে আত্মীয়ের জন্য এইটুকু তো স্বীকার করতেই হয়। তা যাই হোক, আমি এস্টেটের একখানা চৌধুরী, গারোয়ান মানিকলাল আর একজন চাকর শুকুকে নিয়ে রওনা দিলাম উড়িষ্যার গজপতি জেলার মহেন্দ্রগিরির সিংহবাড়ির উদ্দেশ্যে। শুকু জন্ম থেকে এ বাড়িতে থাকে, দাদার ছেলে মেয়েদের দেখাশোনা করত। ওই যে আপনাকে কিছুক্ষণ আগে হরিমতির কথা বললুম, তারই ছেলে এই শুকু। বয়স ওই 17-র কাছাকাছি। হরিমতি আর তার স্বামী পরাণ উভয়ে এই বাড়িতে কাজ করত। এই পরাণ ছিল বড় চণ্ডাল প্রকৃতির মানুষ। রাগলে তার হিতাহিত কাণ্ড জ্ঞান থাকত না ঠাকুরমশাই। একবার সামান্য কি কারণে হরিমতির উপর মহা খাপ্পা হয়ে তাকে ত্যাগ করে সিংহবাড়ির কাজ ছেড়ে রীতিমতো চলে গেল। কিন্তু ঠাকুরমশাই তখন রীতিমতো সন্তান সম্ভাবা অসহায়া হরিমতি কেঁদে পড়ল আমাদের পায়ে। সেই থেকেই তারা এই বাড়িতেই রয়েছে। তাদের আমরা আর কখনো বেতনভোগী বলে মনে করিনি। শুকু ভূমিষ্ঠ হয়েছে সিংহবাড়িতেই। বরদা স্বয়ং তার নামকরণ করে মুখে মধু দান করেছেন। ছেলেটি বয়সে কম হলে কি হয়, তার দেহে বিলক্ষণ বল এবং অত্যন্ত বিশ্বাসী। কৃতান্তর কাছে সে রীতিমতো কসরত শিক্ষা করত। আসলে এই কারণেই তাকে সঙ্গে নেওয়া। তা ঠাকুরমশাই, এরপর আমরা যেদিন মহেন্দ্রগিরি পাহাড়ের পাদদেশের ঠিকানায় পৌঁছলুম, তখন দীর্ঘ যাত্রার অবসাদে শরীর অবসন্ন। হত বড় পাহাড়খানা যেন 3 মহলা বাড়িটা আর তার আশেপাশের উপরে মৃগলোলুপ বাঘের মতো ঝাঁপিয়ে পড়ার ভঙ্গিতে দাঁড়িয়ে। একজন চাকর বাড়ির ফটকে এসে ঘোড়াদের জল দিয়ে আমাকে ওপরে নিয়ে গেল। গারোয়ান 4খানা অশ্বের আহারের বন্দোবস্ত করতে শুরু করলো। এরপর আমি আর শুকো উঠলাম দোতলার ঘরে। বিরাট কক্ষের মাঝে একখানা প্রকাণ্ড পালঙ্ক বসানো। ফিকে হয়ে আসা দেওয়ালে পরকলা চিত্র, ঝাড় লণ্ঠন,
আর পুরো পারস্য দেশের ফরাস। এই বাড়ির অতীত গর্বের সাক্ষ্য দিচ্ছে সেইগুলি। পালঙ্কে একজন শীর্ণকায় বৃদ্ধ শায়িত। শুকু আমার সঙ্গে কক্ষে প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু আমি তাকে দৌড়ে থামিয়েই একা ভিতরে ঢুকলাম। হয়তো বৃদ্ধ রাজপুত মরণের আগে কিছু আবেগের কথা বলবেন, সে সময় পরিচারকের উপস্থিতি খানিকটা অশোভন বটে। আমি তাই সংকুচিতভাবে তার পাশে গিয়ে বসলুম। আমায় দেখে বৃদ্ধর মুখে শীর্ণ হাসি দেখা দিল। তিনি ভগ্ন কণ্ঠে আমায় বললেন, বলবন্তের মুখখানি যেন কেটে বসানো তোমার মুখে। কতকাল তাদের কারোকে দেখেনি এই পোড়া চোখ জোড়া। সে আছে কেমন? আমি সংকুচিতভাবে জানালাম যে বাবা গত হয়েছেন বহু বছর আগেই। সে কথা শুনে তার মুখে কিছুটা ঔদাসীন্য ছাড়া আর কোনো প্রভাব প্রকট হল না। বোধ করি বহু বহু প্রিয়জনের মরণ চোখের সামনে দেখতে দেখতে বুড়োর বুক পাথর হয়ে উঠেছে। এরপর ভালো মন্দ দু চারটে কথার পর বুড়ো আসল কথা এলো। শোনো বাছা, তোমাদের কাউকে যে আমি আসতে লিখেছিলাম মহেন্দ্রগিরিতে, তার কারণ কেবলমাত্র আমার পারলৌকিক সৎকর্ম নয়, আরও একটা কারণ রয়েছে। সেইটের জন্যই মহলে প্রবেশের আগে 8-10 রশি দূরে ঠিক পাহাড়ের পায়ে একখানা মন্দির দেখেছ তো? অনেক লোকজন পূজা দেয়, মানত করে ওখানে। সকলকে পূজার অধিকার দিলেও ওই মন্দির কিন্তু বাইরের লোকেদের জন্য নয়। ওইটে আমাদের প্রতিষ্ঠিত এবং সংস্কারের কাজও এস্টেটের অর্থ করিতেই হয়ে থাকে। ওই মন্দিরের ভার কারোর উপরে না দিয়ে আমি যেতে পারছি নে। মায়া কাটিয়ে ভগবান রুষ্ট হবেন। বুড়োর কথার ভঙ্গিতে আমার একটুখানি খটকা লাগলো। শুধুমাত্র ভক্তি নয়, ওই মন্দিরে কিছু একটা ভয়ের জিনিস রয়েছে, যার চিন্তায় এই বৃদ্ধ সর্বদা চিন্তিত হয়ে থাকছেন। আমি খানিক বিব্রত হয়ে বললুম, কিন্তু আসলে মানে আমার পক্ষে কুসুমপুরা ছেড়ে এই পাহাড় জঙ্গলে এসে মন্দির দেখভাল করা কি করে সম্ভব বলুন? একখানা দেউল বাইরে দেখেছি বটে, তা আপনাদের অধীনস্থ মন্দির ওইটে? মন্দির আমাদের অধীনস্থ নয়, আমরাই তার অধীনস্থ বটে। তোমাকে এই পাহাড় জঙ্গলের ভূমিতে বসবাস করার অনুরোধ আমি করব না, তবে মন্দিরের বিগ্রহের নিত্য পূজা অর্চনার ভার তোমাদেরকেই গ্রহণ করতে হবে বাছা। দেবতার বিগ্রহ, তার পূজার ব্যবহার্য উপকরণাদি, এই সব তোমাকে বয়ে নিয়ে যেতে হবে বাঙ্গালা প্রদেশে, তোমাদের কুসুমপুরার ভদ্রাসনে। সেইখানে দেবতার মন্দির গড়ে তাকে স্থাপনা করতে হবে। এবার তোমাকে নিতেই হবে বাছা, নচেত আমার জীবন নির্গত হবে না। তা সে ব্যবস্থা হয়তো করা যেতে পারে। আচ্ছা, এইটে কোন দেবতার দেউল? দেবতার কি জাত হয় বাছা যে কোন দেবতা না জেনে তাকে নিয়ে যেতে পারবে না?
আগে না না, সে কথা বলিনি। তবে কোন দেবতা না জেনে তা স্থাপনা করব কেমন করে? বিধি বিধান সবই তো আলাদা আলাদা। বেশ বেশ, তবে শোনো, এই মন্দিরে ভগবান পঞ্চশর অধিষ্ঠিত রয়েছেন। পঞ্চশর দেবতার নাম শুনেছ তো? ওই যে যিনি মহাদেবের কোপানলে ভস্মীভূত হয়েছিলেন। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। এতগুলো কথা বলার পরে আরও কি একটা যেন বলবো বলবো করেও বুড়ো থেমে গিয়ে আমায় বলল, আমার দেহে আর বিশেষ শক্তি বাকি নেই। তুমি গিয়ে ওই মন্দির ঘুরে আসো, বাকি কথা রাতে হবে। আজ রাতে বলাই শ্রেয়, কারণ ভগবান যখন আমাকে আজ গুরু দায়িত্ব হতে মুক্তি দিলেন, তখন আমার প্রাণ শীঘ্রই নির্গত হবে, আমি জানি। বেশ, আমরা গিয়ে না হয় সেই স্থানে ঘুরে আসছি। আপনি চিন্তা করবেন না, আপনি বিশ্রাম নিন। আমরা আমরা কারা? হ্যাঁ, আমরা মানে আসলে আমি আর আমার পরিচারক। ও বেশ, যাও, গাঁয়ের লোকজনকে বলা রয়েছে সব। তোমরা বিগ্রহ নিয়ে গেলেও কেউ বাধা দেবে না। তাড়াতাড়ি ফিরো। হ্যাঁ, কথা কয়টা বলে বৃদ্ধ একটা স্বস্তির শ্বাস ফেলে শয্যায় শরীরটা এলিয়ে দিল। অনন্তর কথা শুনতে শুনতে তন্ময় হয়ে পড়েছিলাম। সম্বিত ফিরতেই রুদ্ধশ্বাসে তাকে জিজ্ঞেস করলাম, তারপর? ডাক্তারবাবু, এতক্ষণ অবধি কিছু কিছু সন্দেহের অবকাশ থাকলেও বড়সড় কিছু ঘটেনি। ঘটল এরপর। আমরা মুখে কাপড় বাঁধিনি বটে, কিন্তু এক প্রকার নির্বাক হয়েই প্রবেশ করলাম মন্দিরের ভেতর দিকে। ভেতরের প্রাচীরের গায়ে অতিরিক্ত কোনো শোভা নেই। গড়পর্দা পাষাণের কুলুঙ্গি, চিত্র, দেওয়াল। দুটো কক্ষ পার করে তৃতীয় কক্ষে একটা প্রস্তর বিগ্রহ বসানো রয়েছে। বিশেষ ভয় উদ্রেককারী কোনো মূর্তিও নয়, তবে অতি নিখুঁত পারিপাট্যতার এবং শৈল্পিক নৈপুণ্যের কারণে মূর্তিকে বেশ জীবন্ত বলেই ভ্রম হয়। তার চক্ষুদ্বয় অতি কোমল আর প্রশান্ত। সে চক্ষুদ্বয় থেকে পরম করুণা ঝরে পড়ছে। উচ্চতায় এই মুখুজ্জেমশাইয়ের চাইতেও হাত চারেক দীর্ঘ। বিগ্রহের ডান দিকের স্কন্ধে একখানা বাণপূর্ণ তুনির, তাতে 5খানি বাণ। বাম হাতে এক সুদীর্ঘ ধনুক, আর দক্ষিণ হস্তে একখানা ধ্বজার মতো দণ্ড। দণ্ডের উপরিভাগে নিশানের ন্যায় কিছু একটা উড়ছে। দণ্ডের উপরে নিশান উড়ছে বলছি বটে, তবে সেইটিও কিন্তু বস্ত্র নির্মিত নয় ঠাকুর, বরং আগাগোড়া পাথরে করা। যদিও সেই নিশানে কিসের যে চিত্র অঙ্কিত ছিল তা এখন আর ঠাহর হয় না। ধনুক আর বাণগুলিও তাই। এক সময় হয়তো পাষাণ কেটে নিখুঁতভাবেই তৈরি হয়েছিল সেসব, কিন্তু এখন সুদীর্ঘকালের প্রভাবে কিছু কিছু ক্ষয়প্রাপ্ত হয়েছে, আবার কিয়দংশ বহু যুগের ধুলোবালি জমে স্থূলতা প্রাপ্ত হয়েছে। রেলগাড়ি একটা স্টেশনে এসে ঠেকল। শালকাঠের খুঁটি দোয়া কাঠের দীর্ঘ মাচায় লোকজন ওঠা নামা করছে। লক্ষ্মীকান্তপুর আসতে আর বিশেষ বাকি নেই। মুখুজ্জেমশাই বাইরের দিকে একবার চেয়ে বলল, বাছা, মূর্তিখানি যদি পঞ্চশর অর্থাৎ কামদেবের হয়, তবে হাতে ধ্বজা থাকাটাই বরং স্বাভাবিক। জানো তো, কামদেবের অপর নাম মকরধ্বজ। ওনার এক হাতে ধ্বজা আর অপর হস্তে ফুলের ধনুর্বাণ রয়।
কিন্তু অনন্ত, এইবার তোমাকে একটু সংক্ষিপ্তভাবে সবটুকু কইতে হবে বাছা। লক্ষ্মীপুর আর বিশেষ দেরি নেই। তোমার বাড়িতে ঢোকার আগেই আমার সবটুকু জেনে রাখা জরুরি। অনন্ত একটু থেমে সবটুকু স্মরণ করে আবার স্মৃতির স্রোতে বয়ে গেল। আগে আমরা মন্দির থেকে নিষ্ক্রান্ত হয়ে মহেন্দ্রগিরি পাহাড়খানা ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথম দর্শনে যেমন চমকে উঠেছিলুম, ততটা ভয়াবহ কিছু নেই এতে। বহু লোকজনের বসতি রয়েছে স্থানে স্থানে, গোশালা, চাষবাস সবই বর্ধমান। দিব্যি কয়েকখানা গাঁ রয়েছে তার পরতে পরতে। তা আমরা যখন এই সমস্ত ঘুরে ঘুরে দেখছি, হঠাৎ শুনলাম আমার নাম করে কয়েকজন চিৎকার করে চলেছে। মেজকর্তা, ও মেজকর্তা! আমি অবাক হয়ে হন্তদন্ত হয়ে দুই পা এগিয়ে গিয়ে দেখি তিনজন লোক আমাদের উদ্দেশ্যে চেঁচামেচি করে খুঁজে চলেছে। এরা মহলের চাকর, কোনো বিশেষ কারণে আমাদের জরুরি তলব হয়েছে বুঝলাম। সঙ্গে করে আমার গারোয়ানকেও নিয়ে এসেছে। পাহাড়ি বাঁক থেকে অবতরণ করে দেখলুম গাড়ি দাঁড়িয়ে। গাড়িখানা দেখলেই সিংহ পরিবারের এই শাখাটির প্রতিষ্ঠা মালুম হয় ঠাকুরমশাই। একদম হাল ফ্যাশনের বিটেল গাড়ি, উপরে চামড়ার ছাউনি দেওয়া। এই গাড়ি কেনার ক্ষমতা আমাদেরও নেই ঠাকুর। কম করে 10,000 টাকা দাম তো হবেই। সে গাড়িতে চেপে দেখলুম ওই তরফের চাকরগুলোর মুখ কেমন থমথমে, তাদের চোখের কোলে অশ্রু। মনে মনে ভাবলুম বুড়ো বুঝি তবে মরেই গেল। আমার গারোয়ান আমার সাথে এক আসনে বসে লজ্জায় জড়সড় হয়ে গুটিয়েছিল। আমি অগত্যা তাকে জিজ্ঞেস করলুম, হ্যাঁ রে মানকে, ব্যাপার কি? ব্যাপার সঙ্গীন মেজকর্তা, বাঘের পেছনে ফেউ লেগেছে। গেলেই সব জানতে পারবেন ওই বাড়ির বুড়ো কর্তার থেকে। আমি আবার চিন্তায় পড়লুম, বুড়ো তবে বেঁচেই রয়েছে, তাহলে কি এমন ঘটল? জবাবটা পেলুম মহলে ঢুকে। চাকররা আমাকে আবার পৌঁছে দিল বৃদ্ধের সেই শয়ন কক্ষে। বুড়ো মানুষটার শরীর থেকে আসন্ন মরণের লক্ষণ সম্পূর্ণ তিরোহিত হয়ে একটা ভীষণ উত্তেজনা চেপে বসেছে। জালনিবদ্ধ মাছ যেমন খাবি খেতে খেতে মরণের প্রাককালে হঠাৎ পূর্ণ শক্তিতে আলোড়ন তোলে, সে বৃদ্ধের চাহনি দেখে আমার ঠিক সেই উপমাই মনে পড়ল ঠাকুরমশাই। আমি ওনার পাশে পালঙ্কে বসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? এখন কষ্ট হচ্ছে কোনো? মহা বিপদ উপস্থিত হয়েছে বাছা, বিরাট সর্বনাশ। আমার হাতে সময় অতি অল্প, কম কথায় বুঝিয়ে দিচ্ছি। আমাদের বংশের অজস্র শাখা প্রশাখা রয়েছে সারা দেশ জুড়ে, কিন্তু মূল বংশ বলতে যা বোঝায় তা একমাত্র মহেনগিরির আমরা এবং কুসুমপুরার তোমরা। ভগবান পঞ্চস্বরের পূজার অধিকার একমাত্র আমরা ব্যতীত কারোর নেই। আমাদের অথবা এই দুই বংশের একজনও বংশপ্রদীপ যতদিন বেঁচে রয়েছে ততদিন অবধি বিগ্রহের অধিকার অপর কেউ লাভ করবে না। আর হ্যাঁ, বলপূর্বক তা করলেও যে উদ্দেশ্যে করবে সেই ইষ্ট কখনো লাভ হবে না তার। তাই ও আসছে সব শেষ করে দিতে। কিন্তু কর্তা, বিগ্রহের আবার অধিকার কিসের? যে কেউ চাইলেই তো পুজো করতে পারে তার। তাছাড়া আমার কথা সবটুকু শোনো বাবা। অধিকার এবং কাড়াকাড়ি এই বিগ্রহের জন্য নয়, বরং তার ভিতরে যে ভয়ঙ্কর শক্তি যুগ যুগান্ত ধরে লোকচক্ষুর আড়ালে সবার নজর থেকে বাঁচিয়ে অতি সঙ্গোপনে লুকিয়ে রেখেছেন আমাদের পূর্বপুরুষেরা।
কাজ সেই শক্তির দখল নিয়েই। তুমি হয়তো খেয়াল করনি, ওই মন্দিরে কেউ কথা কয় না, পাখি ডাকে না। দেখনি তোমরা? ওখানে শব্দ করা নিষিদ্ধ। এই বিষয়ে কোনো প্রাচীন পুঁথিতেই কোনো উল্লেখ পাওয়া যায় না, কিন্তু যুগ যুগ ধরে এই রকম প্রবাদ আর সংস্কার চলে এসেছে মহেনগিরির লোককথায়। আমি আমার এই সুদীর্ঘ জীবনটা নিয়োগ করেছি এই রহস্যের গোড়া খুঁজতে, আর শেষে আমার এই ধারণায় জন্মায় যে ভারতবর্ষের বহু বহু ধর্মক্ষেত্র নিয়ে যেমন সম্ভাব্য অসম্ভাব্য লোককথা চলে এসেছে, তেমনি এইটাও তারই মধ্যে একটা। একটা একটা অবাস্তব লোককথা নিয়ে তবে এতখানি চিন্তিত হবার কি আবশ্যকতা রয়েছে কর্তা? কারণ আছে অনন্ত, কারণ আমি মাত্র মাস চারেক আগেই একটা অদ্ভুত সমাপতনের ফলে বুঝতে পেরেছি যে আমি এতদিন যে কাহিনীকে মিথ্যা ভেবে এসেছি, অলীক মনে করে এসেছি, তা আসলে এক বিন্দুও অসত্য নয়, ভ্রান্ত নয়, অতিরঞ্জিত নয় অনন্ত। ওই মন্দিরে সত্যি সত্যি একটা ভয় লুকিয়ে রয়েছে, একটা একটা বিকট আর অমোঘ শক্তি, যার উল্লেখ স্বয়ং রামায়ণ মহাকাব্যে আমরা বহুবার পড়েছি, কিন্তু তাকে অত বড় বিধ্বংসী শক্তি বলে কখনো মনেই আসেনি। সেই মহাশক্তি সবার চোখের অন্তরালে পড়ে রয়েছে এইখানে, মানে এই মহেন্দ্রগিরিতে, যাকে লোকেরা মহেনগিরিও বলে থাকে। আমি এই কয় মাস যাবৎ নিজের সর্বশক্তি দিয়ে এবং অর্থ বলে প্রহরী নিয়োগ করে মন্দিরকে রক্ষা করে চলেছি। কেন জানো? কারণ ভগবান পঞ্চস্বরের রহস্য একমাত্র আমিই নয়, আরও একজন সম্ভবত জেনে ফেলেছে, আর তাকে নিয়েই আমার ভয় অনন্ত। এই বিগ্রহ কবে থেকে আমাদের বংশের পূজা নিয়ে আসছেন আমি জানি নে, তবে যতদিন আমাদের পরিবার জীবিত রয়েছে ততদিন জবরদস্তি করে হস্তগত করলেও ওই বিনাশকারী শক্তির প্রয়োগ ওই শয়তান করতে পারবে না। তাই ওই শয়তান বরাবর চেষ্টা করবে আমাদের সর্বনাশ করার। শয়তান? কোন শয়তান? তার নাম রুদ্রাক্ষ, কাপালিক রুদ্রাক্ষ, সর্বনাশা নরহন্তা তান্ত্রিক রুদ্রাক্ষ। সে আমাদের বংশের তৃতীয় শাখার বংশোদ্ভূত। পারিবারিক সূত্রে এই মন্দিরের লোককথা সেও শুনেছে হয়তো। এই অবধি আপদ ছিল না, কিন্তু তন্ত্র এবং অপশক্তির সহায়তায় সেও মনে হয় রহস্যভেদ করে ফেলেছে এই পঞ্চস্বরের। তাই সে বহুবার পূর্ণ শক্তির প্রয়োগ করে আক্রমণ করেছে আমাদের উপর। শক্তির দখল নেবার লালসায়
সে আমার পরিবারের একে একে নিধন করেছে অকাতরে, এবং এই শেষ আমাকে বাঁচিয়ে রেখেছে একটা সুবিধার দিন দেখে বধ করবে বলে, এবং সেই দিনই সম্পূর্ণ নিষ্কণ্টক হয়ে সে ওই শক্তির দখল নেবে। কিন্তু কিন্তু ভাগ্যের তামাশা দেখো, সে জানতো না যে আমার আরেকটি বংশলতা সুদূর বাংলায় টিকে রয়েছে। আজ তুমি এসেছ, সে খবর নির্ঘাত তার কাছে পৌঁছে যাবে সকালের আগেই। সে নিষ্ফল আক্রোশে কালকেই তার থাবা মারবে আমি জানি। তার আগেই তোমাকে ভগবানকে নিয়ে পালাতে হবে বাছা, পালাতেই হবে। দোহাই তোমার এ কথা অমত করো না। সবাই ঘুমিয়ে পড়লে পালিয়ে যাও পঞ্চস্বরকে নিয়ে, পালিয়ে যাও। কিন্তু কর্তা, আপনাকে সে মারবে কেমন করে? আপনি প্রহরী নিয়োগ করে নজরবন্দি থাকুন, বাড়ির ভেতরে থাকুন, তাহলে সে আপনার নাগাল পাবে কি প্রকারে? প্রহরীর সাধ্যি নেই তাকে রুখতে পারে বাছা। তুমি রুদ্রাক্ষকে বিন্দু মাত্র চেনো না। তার ক্ষমতা কোনো পিশাচের চাইতে কম নয়। সে আমাকে আড়ালে থেকে বান মারছে অনন্ত। তিলে তিলে আমার শরীরকে বিকল করে দিচ্ছে সে। তবে তোমাদের কুসুমপুরার তরফকে কিন্তু রুদ্রাক্ষ অত সহজে তন্ত্রমন্ত্র করে বধ করতে পারবে না, সে বিষয়ে আমি নিশ্চিত। কেন? সেই তান্ত্রিক যদি অতখানি দানবীয় শক্তি ধরে, তবে আমাদের বধ করতে আটকাবে কিসে? বলি শোনো, সে তার পিশাচ শক্তির বলে তোমাদের ক্ষতি করতে পারবে না। তার একমাত্র কারণ হলো কুসুমপুরার বংশেরই একজন বংশধর, তোমাদের পূর্বপুরুষ। তার পুণ্য বলের প্রভাব রুদ্রাক্ষের হীন শক্তিকে পরাস্ত করতে পারে। রুদ্রাক্ষ যদি আমাদের এই মহেনগিরির সমান হয়, তবে তোমাদের ওই মানুষটা একাই গোটা হিমালয়ের তুল্য। সে এতদিনে জীবিত থাকবে না, কিন্তু তার প্রভাব তো থাকবেই। ফলে সে তোমাদের চেনা ছকে হত্যা করতে পারবে না, কিন্তু সে মরিয়া হয়ে একটা না একটা উপায় কিন্তু খুঁজে বার করবেই বাছা। যতদিন ওই পন্থা সে উদ্ভাবন না করছে, ততদিন বিপদ নেই। কিন্তু সতর্ক থেকো বাছা, সেই নরপশুটা কিন্তু আড়ালে থেকে তোমাদের দেখে নিজের জিভ চাটবে, এবং সামান্য ছেদ পেলেই কিছু একটা উপায় করে ঝাঁপিয়ে পড়বে সিংহ বাড়িতে। আমাদের বংশের কার কথা বলছেন আপনি? সিংহকুলের কুল ও তিলক সে, নাম হংসিনী, তোমার পূর্বপুরুষ বাছা। শুনলেন গল্পের প্রথম পর্ব। ইতিমধ্যে আমরা দেখতে পাই অনন্ত নামের এক রাজপুত বংশের ভদ্রলোক এক তান্ত্রিকের খোঁজে কলকাতায় যান এবং সেখানেই দেখা পান কালীপদ মুখুজ্জের।
তিনি জানান যে তার পরিবারে কোনো এক অভিশাপ নেমে এসেছে এবং কালীপদ মুখুজ্জে ঘটনাক্রমে জানতে পারেন যে সেই ভদ্রলোক তাঁরই গরুবংশের বংশধর, এবং সেটা জানার পরই তিনি রওনা দেন তাঁর সঙ্গে তার গ্রামে। কি সেই অভিশাপ? কালীপদ মুখুজ্জে পারবেন কি সে অভিশাপকে সামাল দিতে? কালীপদ মুখুজ্জে কি বাঁচাতে পারবে অনন্তর প্রাণ? তবে তার আগে জানাতে ভুলবেন না আপনাদের আজকের পর্ব কেমন লাগলো। আজকের গল্প পাঠে পরোক্ষ কথকের ভূমিকায় সৌরভ, ডাক্তারের ভূমিকায় কৌশিক, কালীপদ মুখুজ্জের ভূমিকায় নিহারেন্দু, বৌঠানের চরিত্রে অধ্যায়, লক্ষণ ও পুরোহিতের চরিত্রে ইন্দ্রনীল, সুবল, কানাই এবং শুকর চরিত্রে নীল, শরৎ এবং রঘুবীরের চরিত্রে পার্থ, হেমন্ত এবং রুদ্রাক্ষের চরিত্রে অভিষেক, চন্দ্রনাথ এবং জনৈক পাকিস্তানি ছেলের ভূমিকায় সৌরভ, গারোয়ান এবং দিগন্তের চরিত্রে কৌশিক দাস, মানিক এবং জয়ন্তর চরিত্রে লিও, সুমন্তর স্ত্রী এবং কৃতান্তের স্ত্রীর ভূমিকায় বর্ণিশা। সমগ্র গল্পের পর্ব পরিচালনা অনন্তর চরিত্রে এবং সূত্রধরের ভূমিকায় আমি কুন্তল। গল্পের সাউন্ড ডিজাইনে সায়ন। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই গল্পটি লাইক করবেন, এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আগামী শুক্রবার ঠিক রাত 8টায় আসছে গল্পের পরবর্তী অংশ। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।